ওকে, আজকে পাওয়ার বিআই এর আমাদের অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক ডেটা মডেলিং, দি ফাউন্ডেশন অফ ডেটা। ঠিক আছে, আমরা যারা এসকিউএল এসকিউএল প্রজেক্টে কাজ করছি বা এসকিউএল নিয়ে কাজ করতেছি, কাজ করে ফেলছি, ঠিক আছে, এসকিউএল এর যে পড়াশোনাটা করছি আমরা, ওইখানে দেখবেন আমরা একটা টেবিলের সাথে একটা টেবিলের যে রিলেশনশিপ গুলা, এই এই যে একটার সাথে আরেকটা টেবিলের যে রিলেশন করা, মার্জ করা, হ্যাঁ, তারপর এইগুলোকে দেখানো, ঠিক আমাদের এই পাওয়ার বিআই এও সেম। আমাদের মাল্টিপল টেবিল থাকবে, মাল্টিপল ডাইমেনশনাল টেবিল থাকবে। এই প্রত্যেকটা ইচ টেবিলকে আমরা কানেক্ট করব একটার সাথে আরেকটা যখন প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো এই ডাটা মডেলিংটা যদি আমরা না করি তাহলে আমাদের ডেটায় কি থাকবে? ডেটায় বিভিন্ন ধরনের ইরর থাকবে, ডেটার ভিতরে অনেক অ্যাম্বিগুইটি থাকবে, আর আমরা যে এক্সপেক্টেড যে ডেটাটা পেতে চাচ্ছি ওই ডেটাটা আমরা পাবো না। ঠিক আছে, তো আজকের আমরা নট অনলি ডেটা মডেলিং শিখবো, বাট অলসো আমরা চেষ্টা করব আজকের কিছু গ্রাফিক্যাল ভিজুয়ালাইজ টুল দেখার জন্য, যেমন কেপিআই গুলো কি হতে পারে, তারপরে আমাদের আহ, এই ট্রেন্ড অ্যানালাইসিস কিভাবে করতে হয়, আমরা আজকের মোটামুটি এই ডেক্স অ্যানালাইসিসও কিভাবে করতে হয়, এ ধরনের বিভিন্ন দেখবো আমরা ডেটা মডেলিং এর পাশাপাশি। তো আমরা যদি দেখি যে এখানে ওরা একটা কোড বেসিক্স, আমি ফার্স্ট ক্লাসে বলছি যে আমাদের কিছু কিছু রিসোর্স থাকবে যেগুলো কোড বেসিক্স আপনার চাইলে পড়তে পারেন। ঠিক আছে, তো আজকের ডেটা মডেলিং এর রিসোর্সটা হলো যে আমাদের কোড বেসিক্স থেকে। তো কোড বেসিক্স এ আমরা যে জিনিসটা করতে চাচ্ছি এটা হলো যে ডাটা অ্যানালাইসিস। এখানে বোঝাতে চাচ্ছে যে অ্যাকচুয়ালি ডেটা মডেলিং এর উপর নির্ভর করে ডেটা অ্যানালাইসিস হয়। আমি যদি ডেটা মডেলিংটা ভালো মতো না করে থাকি তাহলে ডেটাটাকে কি অ্যানালাইসিস করা যাবে না। তো এখানে এই জিনিসটা মক করে এরা অ্যাকচুয়ালি বোঝাতে চাচ্ছে যে মি অ্যানালাইজিং ডেটা উইদাউট ডুইং ডেটা মডেলিং। ঠিক আছে, সো বেসিক্যালি এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে আপনার যদি সুন্দরভাবে যদি আপনি ডেটা মডেল না করেন, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যদি রিলেশন না করেন, তাহলে এক্সপেক্টেড যে আউটপুটটা পাওয়ার কথা ওই আউটপুটটা আপনি পাবেন না। যেহেতু আপনি ওই আউটপুটটা পাবেন না, সেহেতু আপনার ডেটা অ্যানালাইসিসের যে মেন গোলটা, ওই গোলটা সার্ভ হবে না। ঠিক আছে, তো এই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে আর কি এখানে। একটু ফ্রিজ হয়ে গেছে। ওকে, আজকের আমার পিসিটা একটু ল্যাগ দিচ্ছে, এটার জন্য দুঃখিত। প্রসেসরের প্রসেসরের কারণে আমার পিসিটা একটু ল্যাগ দিচ্ছে আর কি। ওকে, ডেটা মডেলিং ইজ এন ইম্পর্টেন্ট স্টেপ ইন ডিজাইনিং এন্ড বিল্ডিং এ ডেটাবেস। দেখেন এখানে ডেটা থাকে, এগুলো প্রত্যেকটাই ডেটা অ্যাকচুয়ালি। ধরুন যে এটা একটা টেবিল, কাস্টমার নামে একটা ডেটা আছে, এটা একটা টেবিল, সেলস নামে একটা টেবিল আছে। তো একটা টেবিল একটা টেবিলের সাথে কানেকশন করে আলটিমেটলি আপনি যে ডেটাটা পাচ্ছেন এটাই বলতেছে যে জাস্ট লাইক এ ব্লুপ্রিন্ট ভিজুয়ালাইজ দি প্ল্যান এন্ড ডিটেলস ফর এ হাউস। তো আপনি যদি ডেটা মডেলিং করতে চান তাহলে কিন্তু আপনি ডিরেক্টলি আসলেন আর করলেন এরকম কিন্তু না, ডেটাটাকে আপনাকে বুঝতে হবে। এখানে যে প্রত্যেকটা টেবিল আছে, টেবিলগুলো সম্পর্কে আপনাকে বুঝতে হবে, টেবিলগুলো সম্পর্কে জানতে হবে। এই টেবিলের সাথে আরেকটা টেবিলে যে আমি মুভ করাবো, এই টেবিলের সাথে আরেকটা টেবিলে যে কানেকশন করাবো, কোনটার সাথে কোনটা কানেক্ট করাবো, আমি কি প্রথম টেবিলটার সাথে দ্বিতীয় টেবিলটা কানেক্ট করবো, নাকি দ্বিতীয় টেবিলের সাথে প্রথম টেবিলটা কানেক্ট করব, আমি কি ওয়ান টু ওয়ান রিলেশনশিপে যাব নাকি ওয়ান টু মেনি রিলেশনশিপে যাব, তারপর আমার এখানে কি দুই পাশ থেকে কি ডেটা নেওয়া যাবে নাকি এক পাশ থেকে ডাটা নিতে হবে। তো এই টাইপের অনেকগুলা প্রশ্ন যখন আমরা ডাটা মডেলিং করে থাকি আমাদের মাথায় ঘুরপাক খায়। তো আমরা এই টাইপের জিনিসগুলো যদি আমরা একবার সলভ করতে পারি তাহলে আমাদের ডেটা মডেলিংটা খুবই ইজি হয়ে যায়। ঠিক আছে, কম্পোনেন্টস অফ ডেটা,
ডেটা মডেলিং হয় তিন টাইপের। আমরা যদি বলি যে এন্টিটিস, অ্যাট্রিবিউটস, রিলেশনশিপস। Entities are the main things we want to store information about it. For instance, in a business, entity could be customer or product. মানে কি এন্টিটি হলো যে একটা, আমি আমি যেমন এই পাশ থেকে পড়াচ্ছি, আমি এজ এ টিচার হিসেবে এন্টিটি, আমার নামটা কিন্তু এন্টিটি না, ঠিক আছে? আমি এজ এ টিচার হিসেবে এন্টিটি, আমার টিচারের ভিতরে যে ইনফরমেশন গুলো থাকবে এগুলো হলো যে অ্যাট্রিবিউটস, ঠিক আছে? নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিক আছে? তো আমার যে ক্যাটাগরি ভ্যালুটা, যে এন্টিটি, এটা হলো যে কি টিচার। তো আমাদের প্রত্যেকটা টেবিলের উপরে একটা করে যে নাম থাকে, ওই নামটার উপর নির্ভর করে যে আমাদের ভিতরে যে ডেটাগুলো থাকে, যেমন প্রোডাক্ট লুকআপ। প্রোডাক্ট লুকআপ মানে প্রোডাক্ট রিলেটেড ডাটা থাকবে ওখানে। তার মানে কি আমার এন্টিটি কি ওইখানে, আমার এন্টিটি হলো যে ওইখানে প্রোডাক্ট। তার মানে কি আমি ওই এন্টিটিটা নামটা দেখে আমি বুঝতে পারতেছি কি এই টেবিলের ইনসাইডে আমার কি কি থাকবে, প্রোডাক্ট রিলেটেড ডেটাগুলো আমার থাকবে। আর প্রত্যেকটা কলাম, কলামকে আমরা অ্যাট্রিবিউট বলে থাকি, ঠিক আছে? আমরা এসকিউএল এ অনেক সময় অ্যাট্রিবিউট বলছি, ঠিক আছে? অ্যাট্রিবিউট কোনগুলো, যে আমাদের ধরুন যে একটা টেবিল আছে, টেবিলের নাম কি প্রোডাক্ট লুকআপ। লুকআপ টেবিলে কি আছে, সিরিয়াল নাম্বার আছে, প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের কোয়ান্টিটি আছে, প্রোডাক্ট টোটাল কত সেল হয়েছে এই জিনিসটা আছে। তো উপরে যে টোটাল সেলস আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, প্রোডাক্ট সেল, সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোয়ান্টিটি, এগুলো প্রত্যেকটা এক একটা অ্যাট্রিবিউট। সো দ্যাট আপনার প্রত্যেকটা কলামে এক একটা কি অ্যাট্রিবিউট। These are the specific pieces of information about the entity. তার মানে কি এন্টিটির ভিতরে যে স্পেসিফিক ইনফরমেশন গুলো থাকে কলাম ওয়াইজ, এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটস। ফর এ কাস্টমার, অ্যাট্রিবিউটস could include name, address and phone number. ওই যে এখানে নেমের ভিতরে তো নামই থাকবে, তাই না? সো দ্যাট আমরা প্রত্যেকটা কলামের নামকে আমরা বা প্রত্যেকটা কলামকে একটা অ্যাট্রিবিউট বলতে পারি। Relationships. These define how entities are connected or related to each other. For example, a customer can have a relationship with an order, ঠিক আছে? তো একজন কাস্টমার টেবিলের সাথে তো একটা অর্ডার টেবিলের রিলেশন থাকতে পারে। তো এই রিলেশনটার কথাই বলতেছে অ্যাকচুয়ালি। তো আমরা যদি একটু ফার্দার যদি যেতে চাই রিলেশনশিপ কি ধরনের হয়, তার আগে আমরা একটু দেখি যে ডাটা মডেল গুলো কত ধরনের হয়, টাইপস অফ ডেটা মডেল। এছাড়াও আরো কিছু মডেলিং থাকে। এগুলো হলো জেনারেল পার্সপেক্টিভ অফ ডেটা মডেল, অ্যাডভান্স লেভেল ডাটা মডেলিং। আজকের আমরা শিখবো কিছু অ্যাডভান্স লেভেল ডাটা মডেলিং। ফর এক্সাম্পল, আমরা আজকে আমি জাস্ট আপনাদেরকে কিছু থিওরিটিক্যাল দিব যে স্টার স্কিমা মডেলিং কিভাবে করতে হয়, তারপরে স্নোফ্লেক ডেটা মডেলিং কিভাবে করতে হয়। ইন্টারভিউতে এগুলো খুব কোয়েশ্চন করা হয় যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দি স্টার স্কিমা মডেল। সো আপনাকে তখন এটাকে এক্সপ্লেন করতে হবে, হোয়াট ইজ স্কিমা, স্টার স্কিমা মডেল, or do you want to know about, do you know about the স্নোফ্লেক ডেটা স্কিমা মডেল? তো এই টাইপের জিনিসগুলো জিজ্ঞেস করা যখন ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনি কোথাও ইন্টারভিউ দিতে যাবেন, ঠিক আছে? তো টাইপস অফ ডেটা মডেল: কনসেপচুয়াল ডেটা মডেলিং, লজিক্যাল ডেটা মডেলিং, ফিজিক্যাল ডেটা মডেলিং। Conceptual data modeling is a high-level view of what need to be stored and how different entities relate to each other. It's like a bird's eye view. ঠিক আছে? তো ডাটা মডেলিং, কনসেপচুয়াল ডাটা মডেলিংটা দেখতে অনেকটা এই ধরনের হয়। লজিক্যাল ডেটা মডেলিং আর the more detailed than the conceptual data modeling. Specified attributes, relationships, it's like an ফ্লোর প্ল্যান of a house. আমরা অ্যাকচুয়ালি যে জিনিসগুলো করব, আমরা এগুলো করব হলো যে লজিক্যাল ডেটা মডেলিং, ঠিক আছে? লজিক্যাল ডেটা মডেলিং। And physical data modeling কি? Physical data modeling, it specifies how the data will be stored considering database technologies and constants. It's like an actual construction of data. এটা হলো যে আমরা ফিজিক্যাল ডাটা মডেলিংটা এই জায়গায় করি না। অনেকটা আপনারা মনে করতে পারেন যে ইয়ার ডায়াগ্রামের মতো থাকতে পারে, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের মতো লাগতেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফিজিক্যাল ডাটা মডেলিংটা দেখতে অনেকটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের মতোই লাগে। বাট আমরা মোস্ট প্রবাবলি আমরা লজিক্যাল ডাটা মডেলিং অথবা ম্যাক্সিমাম টাইম আমরা ফিজিক্যাল অথবা লজিক্যাল, এই দুটোর ভিতরে আমরা থাকবো, ঠিক আছে? টাইপস অফ টেবিলের ভিতরে একটা ফ্যাক্ট টেবিল থাকে। আমরা যারা এসকিউএল এ কাজ করছেন তাদেরকে আমি প্রথম দিকে বলছিলাম, এই যখন আমরা স্টার স্কিমা সম্পর্কে বলছি তখন, যে ফ্যাক্ট টেবিল সম্পর্কে বলছিলাম। তো ফ্যাক্ট টেবিলটা কি? ফ্যাক্ট টেবিল কন্টেন্টস মেজারমেন্টস, মেট্রিক্স এন্ড ফ্যাক্টস অ্যাবাউট দ্য বিজনেস প্রসেস। মানে কি এখানে প্রত্যেকটা টেবিল থেকে একটা একটা করে আমার কোনো না কোনো কানেকশন থাকবে আমার এই ফ্যাক্ট টেবিলে, ঠিক আছে? আর ডাইমেনশন টেবিল গুলো হলো যে আলাদা আলাদা ডাইমেনশন টেবিল, ওদের নিজস্ব একটা প্রাইমারি কি থাকে এবং ওই টেবিলটা থেকে সে ফ্যাক্ট টেবিলে কানেকশন গুলো করে, ঠিক আছে? একটা হলো যে একটা ফ্যাক্ট টেবিল থাকে, কিন্তু ডাইমেনশন টেবিল মাল্টিপল থাকতে পারে।
টাইপস অফ রিলেশনশিপ। সো বেসিক্যালি আমরা যে ধরনের রিলেশনশিপ গুলো করবো এদের ভিতরে 4টা টাইপ অফ রিলেশনশিপ আছে। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ, আর মেনি টু ওয়ান রিলেশনশিপ, আর মেনি টু মেনি রিলেশনশিপ। ওয়ান টু মেনি অর মেনি টু ওয়ান বোথ আর অ্যাকচুয়ালি সেম বলতে গেলে, ঠিক আছে। আমি যদি প্রথম টেবিলটাকে যদি আরেকটা টেবিলের সাথে যদি কানেকশন করি, ধরেন যে আমি ওয়ান টু মেনি রিলেশনশিপ করলাম, বাট ওটাকে যদি উল্টাই দিই তাহলে এটা কি হয়ে যাবে, মেনি টু ওয়ান রিলেশনশিপ হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান অথবা মেনি টু মেনি রিলেশনশিপ এগুলো করবো। মোস্ট প্রবাবলি আমরা যখন স্টার স্কিমা মডেলে কাজ করব তখন আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপে সবচেয়ে বেশি কাজ করতে হবে। তো এখানে দেখেন ওয়ান টু ওয়ান রিলেশনশিপে কি হয় যে আমার প্রত্যেকটা আইডি দিয়ে আমরা কানেকশন গুলো করি, ঠিক আছে। প্রত্যেকটা আইডি ওয়াইজ কানেকশন গুলো হচ্ছে। তো আইডি ওয়াইজ আইডি যদি কানেকশন করি তাহলে কি হবে, সুরাত গুজরাট, চেন্নাই তামিলনাড়ু, হায়দ্রাবাদ তেলেঙ্গানা, এইভাবে একটার সাথে আরেকটা রোয়ের কানেকশন হবে। বাট ওয়ান টু রিলেশনশিপ কি, আমার একটা 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 টেবিলে আমার প্রাইমারি কি আছে, বাট আমি যদি আরেকটা টেবিলে দিই ওই টেবিলের যে আইডিটা আছে যেটাকে রিপ্রেজেন্টেটিভ করতেছি বা ফরেন কি, আপনারা স্কুলে পড়ে আসছেন ফরেন কি, তো ওই ফরেন কিতে কি থাকতে পারে, মাল্টিপল আইডি থাকতে পারে, সেম আইডি আমার অনেকগুলো থাকতে পারে, বাট প্রাইমারি কি আমার প্রথম টেবিলে প্রাইমারি কি থাকবে কি ইউনিক হবে, তাই না। তো এখানে এই জিনিসটা বোঝাচ্ছে আমার এটা হলো যে প্রাইমারি কি, এটা হলো যে একটা টেবিল, এই টেবিল থেকে আমি যখন ডাটাটা ইনপুট করব আমার এখানে এই সেম আইডিটা মাল্টিপল টাইম ইনপুট হিসেবে আসতেই পারে স্বাভাবিকভাবে, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমার কাস্টমার টেবিলে ধরেন যে আমার নাম জয়, কাস্টমার টেবিলে আমার নামটা এন্ট্রি হয়ে আছে 1 নাম্বার আইডি দিয়ে। আমি যখন কোনো একটা স্টোরে যখন অর্ডার করতে যাবো, ধরুন যে আমি প্রথম দিন অর্ডার করতে গেছি একটা, তার মানে কি আমার নামে একটা এন্ট্রি হয়ে গেল। পরের দিন যদি আমি আরেকবার অর্ডার করি তাহলে সেকেন্ড টাইম আমার এখানে এন্ট্রি হয়ে গেল অর্ডার। তো আমার কি হচ্ছে, আমার কিন্তু 2টা অর্ডার হচ্ছে, বাট আমার কাস্টমার আইডি কি থাকবে, একটাই থাকবে, বুঝতে পারছেন। তার মানে কি আমার এজ এ ফরেন, আমার অর্ডার টেবিলে আমার ফরেন কি হিসেবে আমার যে আইডিটা আছে এটা কিন্তু মাল্টিপল টাইম ইনপুট হচ্ছে, ঠিক আছে। সো বেসিক্যালি ওয়ান টু মেনি রিলেশনশিপে এই জিনিসগুলো হয়। তারপরে মেনি টু মেনি রিলেশন, মেনি টু ওয়ান রিলেশনশিপ আমরা উল্টাই দিলে সেম জিনিসটা যেটা হয় আর কি, ঠিক আছে। মাল্টিপল রোস ইন দ্য ফার্স্ট টেবিল আর ম্যাপ টু দি সিঙ্গেল রিলেটেড রো ইন দ্য সেকেন্ড টেবিল, ঠিক আছে। আমি যে জিনিসটা বলছি প্রথম টেবিলে ওয়ান টু মেনি রিলেশনশিপে ওইটাকে যদি উল্টাই দিই তাহলে যেটা হবে এটাই, ঠিক আছে। এরকম কোনো ইয়ে নেই। আর মেন টু মেনি রিলেশনশিপ একটা টেবিলের সাথে আরেকটা টেবিল, ওই টেবিলের সাথে আরেকটা টেবিল কানেকশন, এই টাইপের জিনিসগুলোকে মেনি টু মেনি রিলেশনশিপ বলে, ঠিক আছে। তো এই আর কি অবস্থা। আমরা এখন আমাদের মেইন প্রজেক্টে যাই, পাওয়ার বিএ আসি। তো এখানে অনেকে ডেটা মডেলিং দেখাতে পারে। তো আমাদের বাংলাদেশি আমরা যারা ডেটা অ্যানালিস্ট আছি আমরা ম্যাক্সিমাম টাইম আমরা এটা অফ করে রাখি, ঠিক আছে। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, আপনারা অবশ্যই এই জিনিসটা চাইলে অফ করে রাখতে পারেন আবার চাইলে অন করেও রাখতে পারেন, ঠিক আছে। তো কিছু কিছু জিনিস আমরা অফ করে রাখি কারণ আমাদের ডেইলি টু ডেইলি প্র্যাকটিসের জন্য এটা হেল্প হয় আর কি, ঠিক আছে। ডেটা মডেলিং এর সময় এই যে অটো ডিটেক্ট নিউ রিলেশনশিপ আফটার ডেটা ইজ লোডেড, তো অটোমেটিকলি কি হচ্ছে আমি যখন এসকিউএল থেকে বা এই এক্সেল থেকে যখন কোন একটা কোন ডেটাকে যখন আমি ইম্পোর্ট করব, ডেটাকে ইম্পোর্ট করার সময় সে অটোমেটিক্যালি নিজে নিজে রিলেশনশিপ করে ফেলবে, আমাকে কিছু করতে হচ্ছে না, ঠিক আছে। তো এটাকে বলা হলো যে অটো ডিটেক্ট নিউ রিলেশনশিপস আফটার ডেটা ইজ লোডেড, ঠিক আছে। তো এটা আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা এটা অফ করে রাখি, বাট আমি এটা অন করে রাখি। আমার যদি লাগে আমি ডিলিট করব, তারপরেও আমি এটা অন করে রাখি। মাঝে মধ্যে হয় কি যে আমাদের অনেক কিছু মিস হয়ে যায়, তো আমি সেজন্য চাই যে এটা অন থাকুক। বা এটা আপনাদের ইজের উপর ব্যবহার, যে আপনারা কিভাবে নিজেদের পাওয়ার বিআইটাকে নিজেরা ব্যবহার করবেন, ঠিক আছে। যেমন আমরা সবাই যারা যারা মোবাইল, আমাদের সবারই মোবাইল আছে, স্মার্টফোন আছে, বাট সবার মোবাইল ইউজের ধরনটা অন্যরকম, ঠিক আছে। কেউ আইফোন ব্যবহার করতে চায়, কেউ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে চায়, কেউ ধরেন যে জিমেল ইউজ করে, কেউ ইয়াহু মেল ইউজ করে, ঠিক আছে। তো আপনাকে আপনার মতো করে আপনার সত্তা বের করতে হবে, ঠিক আছে, আপনার কোনটা পছন্দ। তো মোস্ট প্রবলি অনেকেই বলে যারা কনসালটেন্ট হিসেবে আছে তারা ম্যাক্সিমামই বলে যে আপনার অটো ডিটেক্ট নিউ রিলেশনশিপ আফটার ডাটা ইজ লোডেড এটাকে অফ করে রাখার জন্য। বাট হ্যাঁ আপনারা অফ করে রাখতে পারেন, বাট আমি এটাতে পুরোপুরি আমি এটার সাথে একমত না আর কি। হ্যাঁ, আমি আমার যখন প্রয়োজন পড়বে আমি এটা তখন ডিলিট করতে পারি স্বাভাবিকভাবে, তো আমার সেজন্য এটা আমি অন করে রাখি, ঠিক আছে। তারপর এই যে টাইম ইন্টেলিজেন্সটা আপনারা কি করবেন, এটা বন্ধ করে রাখবেন, অটো ডেট টাইমটা,
টাইম ইন্টেলিজেন্সটা কি জন্য বন্ধ করে রাখবেন? ইন্টারভিউতে ম্যাক্সিমাম টাইমে কোয়েশ্চেন করা হয় যে হাউ ক্যান ইউ রিডিউস দি পাওয়ার বিআই অপটিমাইজেশন টাইম। ঠিক আছে, আপনাকে বলে যে পাওয়ার বিআই এ আপনার যখন অনেক ডেটা থাকবে, মিলিয়ন মিলিয়ন ডেটা থাকবে, ডেফিনেটলি ডেটা লোড করতে একটা সময় নেবে। তো এই সময়টাকে আপনি অপটিমাইজ করবেন কিভাবে? এই অপটিমাইজের কিছু যতগুলো টাইপ আছে, যে এটা দিয়ে করা যায়, ওটা দিয়ে করা যায়, এরকম করা যায়, ওইটা ওরকম করা যায়, এটার ভিতরে অন্যতম একটা হলো যে টাইম ইন্টেলিজেন্সটাকে অফ করে রাখা। ঠিক আছে, টাইম ইন্টেলিজেন্সটাকে অফ করে রাখলে আপনার অনেকটাই আপনার ডেটাটা কি হবে, ডেটা অপটিমাইজেশনে হেল্প হবে। ঠিক আছে, এছাড়াও আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের টাইপ আছে। ফর এক্সাম্পল, আমরা ক্যালকুলেটেড কলাম খুব কম ব্যবহার করা, ম্যাক্সিমাম টাইমে ডেক্স মেজার ইউজ করা। ঠিক আছে, তো এই ধরনের তারপরে আমরা এক্সেল ফরম্যাট, এক্সেল না ইউজ করে আমরা ডিরেক্টলি ডেটা এসকিউএল ডেটা মডেল, এসকিউএল ডেটা ইউজ করা, বা বিভিন্ন জায়গা থেকে ডেটা কি বলে যে ডেটা সেন্টার থেকে, যেমন এসকিউএল ডেটা বা স্নোফ্লেক ডেটা, বা আমরা যে কোনো ধরনের এসকিউএল রিলেটেড ডেটা দিয়ে আমরা ডেটাকে ইম্পোর্ট এন্ড এক্সপোর্টের কাজগুলো করা। ঠিক আছে, এই রিলেটেড কাজগুলো করে আমাদের অ্যাকচুয়ালি আমাদের ডেটাকে কি অপটিমাইজ করে। ঠিক আছে, আমরা যখন অনেকগুলো কলাম থাকে, এর ভিতরে যদি আমরা আরো কলাম বাড়াই, তাহলে কি আমাদের ডেটা কি আমাদের অপটিমাইজ হবে? ডেফিনেটলি ডেটা অপটিমাইজ হবে না। ঠিক আছে, তো আপনারা এই জিনিসগুলো দেখবেন। তারপরে আবার অনেকের ম্যাপিংটা কাজ না করতে পারে। ঠিক আছে, অনেকের ম্যাপিংটা কাজ করে না, বলে যে ভাই আমার তো আপনি যেভাবে ম্যাপ দেখাচ্ছেন সুন্দরভাবে, আমি তো ম্যাপটা দেখাতে পারতেছি না, আমার এখানে ম্যাপের সমস্যা হচ্ছে। তো সিকিউরিটিতে মোস্ট প্রবাবলি এটা সিকিউরিটিতে গেলে দেখবেন যে এই জিনিসগুলো আপনাদের এখানে হয়তো বা অফ করা আছে, এই জিনিসগুলো আপনারা অন করে দিবেন। ঠিক আছে, ইউজ ম্যাপ এন্ড ফিল্ড ম্যাপ ভিজুয়ালস, ইউজ আরজিএস ফর পাওয়ার বিআই, এই টাইপের জিনিসগুলোকে আপনারা কি করবেন, এগুলোকে অন করে দিবেন। রিকোয়ার ইউজার অ্যাপ্রুভাল ফর নেটিভ ডেটাবেস কোয়েরিজ, এই টাইপের যা এই জিনিসগুলো আছে, যেগুলো আমি দেখাচ্ছি আমার এখানে যেরকম আছে, আপনারা হুবহু এইভাবে রেখে দিতে পারেন। ঠিক আছে, তারপরে আরেকটা আছে হলো যে আরো কয়েকটা জায়গায় রিপোর্ট সেটিং এ নাকি এটা ডিরেক্ট কোয়েরি, পাওয়ার কোয়েরি এডিটর, enable web data using data regional setting, privacy, পাবলিক সিমেন্টিক, না এখানে আর কিছু নাই আশা করি, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। রিপোর্ট সেটিং এ আপনারা নিজেদের মতো করে ফিল্টার গুলো চেঞ্জ করবেন আর কি, ফিল্টার প্যান গুলো আপনাদের যেরকম প্রয়োজন পড়বে ওই অনুযায়ী আপনারা এগুলো চেঞ্জ করবেন। ওকে, আমরা আজকের আমাদের যে ইম্পর্টেন্ট টপিকটা, ডেটা কিভাবে মডেল করতে হয়। ঠিক আছে, আপনাদের এখান থেকে বের করতে হবে ফ্যাক্ট টেবিল কোনটা। ঠিক আছে, যেমন আমাদের মেইন কনসার্নটা হলো যে আমাদের এখানে আমি ডেটাটা সম্পর্কে জেনে আমি বলতে পারতেছি যে আমাদের প্রোডাক্ট লুকআপ তাই হলো যে মেইন টেবিল, এখান থেকে হয়তো বা বাকি জায়গায় যাবে। ঠিক আছে, বাকি জায়গায় কানেকশন গুলো যাবে। তো ফর এক্সাম্পল, আমি এখান থেকে যেমন ধরেন যে এখানে কাস্টমার কি আছে, সেলস ডেটার প্রোডাক্ট কি আছে, তাই না? তো আমার কি এখানে প্রোডাক্ট কি, তার মানে এই প্রোডাক্ট লুকআপের প্রোডাক্ট কি এর সাথে এই প্রোডাক্ট কি এর আমি কানেকশন গুলো করব। ঠিক আছে, কিভাবে কানেকশন গুলো করব, সিম্পলি আমি এটাকে গিয়ে এখানে দেখাবো। ঠিক আছে, এই যে এইভাবে আমি কানেকশন গুলো করব। তারপর এখানে ওয়ান টু মেনি আছে, সিঙ্গেল আছে, আপাতত সিঙ্গেলই রাখি, কোনো সমস্যা নাই, সেভ করলাম। ওকে, এখানে দেখেন স্টার দিয়ে যেটা বোঝাচ্ছে এটা হলো যে মেনি মেনি বোঝাচ্ছে, তার মানে কি এখান থেকে ওয়ান টু মেনি অপারেশন হয়েছে। ঠিক আছে, ওয়ান টু মেনি অপারেশন হয়েছে। এখানে একটা জিনিস করবেন, যখন ওয়ান টু মেনি রিলেশনশিপে যাবেন, আপনার মেইন প্রাইমারি কি হলো যে প্রোডাক্ট কি এই টেবিল থেকে তো গেছে, তার মানে কি আমি ডেটাটা যখন রিট্রিভ করব, যে কোনো ডেটাকে যখন আমি গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করব, আমার প্রোডাক্ট কিটাকে আমি যদি কাউন্ট করি, এইটার প্রোডাক্ট কিটাকে কাউন্ট করব, নট দিস ওয়ান। ঠিক আছে, এখান থেকে জাস্ট এটাকে কানেকশন দিছি, বাট কালেক্ট ডেটা যখন আমি কানেকশন করব, আমি এই প্রোডাক্ট কিটাকে আমি বন্ধ করে দিব। ঠিক আছে, দেখেন এটাকে আমি বন্ধ করে দেওয়ার ফলে কি হবে, একটু জানো এটা এটা বন্ধ হয়ে যাক, তারপর আমি বলতেছি। এটাকে বন্ধ করে দিলাম। আমরা যখন রিপোর্ট ভিউতে গিয়ে যখন কাজ করব, দেখেন যে প্রোডাক্ট লুক, এটা হলো প্রোডাক্ট লুকআপ, যেখানে এখানে কি আছে, প্রোডাক্ট কোয়েরি আছে, প্রোডাক্ট কি আছে, আর আমাদের কি আছে যে আমরা করলাম কি কার সাথে, সেলস ডেটার সাথে কানেকশন করছি, তাই না? সেলস ডেটা কি ওই জিনিসটা দেখতে পাচ্ছেন, প্রোডাক্ট কি নাই, কারণ কি আমি ওটাকে হিডেন করে দিছি অলরেডি। ঠিক আছে, যেন আমি ওইটাকে যেন কল করতে না পারি ওই টেবিল থেকে। ঠিক আছে, মাল্টিপল জায়গায় প্রোডাক্ট কি যখন থাকবে, তখন আমি
মাল্টিপল জায়গা থেকে যখন নিয়ে আসবো আমার ডাটা ইননোটেশন বেড়ে যেতে পারে, ডেটা অ্যাম্বিগুইটি হইতে পারে। সো দ্যাট আমি কি করতেছি, ডেটা অ্যাম্বিগুইটি যেন না হয়, আমি একটা স্পেসিফিক টেবিল থেকে কল কল করব, বাট আদার্স যে টেবিল আছে ওই টেবিল থেকে কল করবো না, বাট কানেকশনের জন্য আমি ওটাকে ব্যবহার করব, কোনো সমস্যা নাই। তো আমার এটা হলো, এখন আমি ধরেন যে কাস্টমার লুকআপ, কাস্টমার কি যদি থাকে এখানে, আমি কাস্টমার কিটাকে এটাকে নিয়ে আসতে পারি। যেমন এই যে এই কাস্টমার কি, এই কাস্টমার কি, এটা ঠিক আছে। তো আমি এখান থেকে এই কাস্টমার কিটাকে আমি এই জায়গায় নিয়ে আসতে পারি। আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে নিয়ে আসলাম, ওয়ান টু মেনি, ঠিক আছে। কাস্টমার কি, কারণ আমি বুঝতেছি কি এখানে যে কাস্টমার কিটা আছে এটা এজ এ প্রাইমারি কি হিসেবে কাউন্ট হচ্ছে। কাস্টমার কাস্টমার লুকআপে কি প্রত্যেকটা কাস্টমারই ইউনিক হবে, তাই না? আর সেলস ডাটা কি হবে, ওই কাস্টমারটা মাল্টিপল টাইম আমাকে কিনতে পারে। তার মানে কি আমার অ্যাকচুয়ালি যে জিনিসটা প্রাইমারি কি থেকে ফরেন কি হিসেবে ওই জায়গায় যাচ্ছে, সেজন্য আমি অ্যাকচুয়ালি ওয়ান টু মেনি ফরম্যাটে যাচ্ছি, ঠিক আছে। এখানে আমার মাল্টিপল কাস্টমার কি থাকতে, মাল্টিপল আমার কাস্টমার কি থাকতে পারে, যেমন 12 5 7 0 আমার মাল্টিপল থাকতে পারে, বাট এই জায়গায় আমার একটাই থাকবে। এটা আমি কনফার্ম, কারণ কি এটা একটা কাস্টমার লুকআপ। কাস্টমার লুকআপে প্রত্যেকটা ইউজার অলওয়েজ ইউনিক থাকবে, ঠিক আছে। সো বিকজ অফ দ্যাট আমি বুঝতে পারতেছি যে আমি যখন ইম্পোর্ট করব ডাটাটাকে, আমি কাস্টমার কি এর সাথে সেলস ডাটাকে আমি ওই জায়গায় এজ এ ফরেন কি হিসেবে ওটাকে, আমার যে কাস্টমার কি এটাকে ইম্পোর্ট করব, সেজন্য এটা আমি ওয়ান টু মেনে দিছে। ওকে, একটা গেল। এখন আমরা প্রোডাক্ট ক্যাটাগরি কি, এখানে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি কি আছে, না এটা হলো যে সাব ক্যাটাগরি। তো সাব ক্যাটাগরিটা আগে হবে না, আগে প্রোডাক্ট ক্যাটাগরিটা আগে হবে। প্রোডাক্ট ক্যাটাগরিটা আগে আগে নিয়ে আসি। এখানে আছে প্রোডাক্ট সাব ক্যাটাগরি কি আছে, এখানে এটা নাই, আগে এখানে আছে প্রোডাক্ট কি। তার মানে এখানে আমি এই প্রোডাক্ট কি যেটা আছে এটাকে আমি এই জায়গায় রিটার্ন ডাটায় আমি এটাকে কানেকশন করব। আমি ওয়ান টু মেনি সেম ভাবে ওয়ান টু মেনি করতেছি। আমার এটা কানেকশন হয়ে গেল। এখন টেরিটরি লুকআপ, সেলস টেরিটরি কি আছে, উম, এই যে টেরিটরি কি এবং সেলস টেরিটরি কি বোথ আর দি সেম। তো আমি আপাতত টেরিটরি কিটাকে আগে এদিকে নিয়ে আসতেছি। আহ, এখানে যে সেলস টেরিটরি কি এটা হলো যে আমার কি, এটা এজ এ প্রাইমারি কি হিসেবে কাজ করতেছে। তো আমি এটাকে ওই জায়গায় এজ এ টেরিটরি কি হিসেবে আমি এই জায়গায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমি আপনাদেরকে এসকিউএলটা আগে পড়ানোর কারণটাই হলো যে এটা যে ডেটা মডেলিং এবং ডেটা কানেকশন গুলো সম্পর্কে বোঝায়, প্রাইমারি কি ফরেন কি রিলেটেড বিষয়গুলো যেন বোঝায়। এটা যদি আপনি না বোঝেন, পাওয়ার বিএ আপনি শত শিখেন, আপনাকে টিচার আপনাকে টিচার এই যে দেখা দিচ্ছে, আপনি যা সেটা হুবহু প্র্যাকটিস করবেন, বা রিয়েল লাইফে যখন প্রজেক্ট আসবে না, তখন আপনারা ঘাবড়ে যাবেন, কি রে ভাই কিভাবে হচ্ছে কি হচ্ছে বুঝতে পারতেছি না। ঠিক আছে, এই সমস্যাটা এড়ানোর জন্য আমি আপনাদেরকে আগে স্কুলটা শিখাইছি, ঠিক আছে। তার মানে আমি এখানে সেলস টেরিটরি কিটাকে এই জায়গায় বন্ধ করে দিচ্ছি এটাকে, ঠিক আছে। তারপরে উম দাঁড়ান। তারপরে এখানে কোনটা, এখানে প্রোডাক্ট কিটাকে বন্ধ করে দিচ্ছি। ওকে, এখানে একটা টেরিটরি কি আছে, ঠিক আছে। তো আমার যে সেলস টেরিটরি কি এটা এখানে যাবে, এই টেরিটরি কিতে যাবে। আমি আপনাদের খুবই স্ক্রেচ থেকে শেখাচ্ছি, হ্যাঁ। কোনো জায়গায় যদি বুঝতে না পারেন তাহলে কোয়েশ্চেন করবেন। আপনারা পাওয়ার বিআই যদি মাস্টার হয়ে যান, আপনারা ফ্রিল্যান্স কাজও করতে পারবেন, ঠিক আছে। এখানে খুবই ভালো ভালো অপরচুনিটি আছে। ওকে, আমাদের টেরিটরি কিটাকে আমি এটাকে হিডেন অবস্থায় করে দিচ্ছি, আমাদের এখন এই দুইটাকে কানেকশন করতে হবে। সাব ক্যাটাগরি নেম, প্রোডাক্ট ক্যাটাগরি কি। ওকে, ক্যাটাগরি কি যেটা, এটা একটা ক্যাটাগরি নেম, এটার সাথে এটা কানেকশন দিলে প্রোডাক্ট ক্যাটাগরি কি। আমার এখানে কোনো ক্যাটাগরি না, এখানে ডিরেক্টলি প্রোডাক্ট সাব ক্যাটাগরি কি আছে। তার মানে আমার
প্রোডাক্ট ক্যাটাগরি কিটাকে আমি এটাকে হিডেন করি এই জায়গায়, আর প্রোডাক্ট সাব ক্যাটাগরিটাকে এই জায়গায় নিয়ে আসতেছি। সাব ক্যাটাগরি, প্রোডাক্ট সাব ক্যাটাগরি। আর আমি এখান থেকে প্রোডাক্ট যে সাব ক্যাটাগরি আছে এটাকে এই জায়গা থেকে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। এখন ক্যালেন্ডার লুকআপটা মনে হয় কানেকশন নাই কোনটার সাথে, এটা ডেটের সাথে কানেকশন যাবে। এই যে অর্ডার ডেটের সাথে ডেট কানেকশন যাবে। অর্ডার ডেটের দেখেন সে কিন্তু অটোমেটিক্যালি ধরে নিছে, ঠিক আছে, সে কিন্তু অটোমেটিক্যালি ধরে নিছে। এটার সাথে প্রত্যেকটার সাথে কানেকশন থাকবে। সেজন্য পাওয়ার বিআই ইন্টেলিজেন্ট, ঠিক আছে। আমি যেদিক থেকে কানেকশন দেই সে অটোমেটিক্যালি বুঝতে পারে যে আমি কি করতে চাচ্ছি, ঠিক আছে। রিটার্ন ডেটটাকে রেখে দিয়ে আমার প্রয়োজন পড়তে পারে, এটাকে রেখে দিই, এটাও আমার প্রয়োজন পড়তে পারে অর্ডার ডেটটা। ডেক্সের কারণে আমি এই দুটো ডেট ফাংশনটাকে আমি ফ্লেক্সিবিলিটি রাখতেছি, যে কারণ আমার মানে ডেট ফাংশনটা আমার প্রয়োজন পড়তে পারে সেজন্য। প্রোডাক্ট এসকিউ, প্রোডাক্ট ডেট, এখানে কি কোন ডেট আছে, ডেট, বার্থ ডেট আছে। সাব ক্যাটাগরি না, মোটামুটি আমার সবগুলোর সাথে কানেকশন আছে। উম, আমি এটাকে সেভ করে রাখি। আমি অলরেডি একটা প্র্যাকটিস করছি, ওইটা ওইটা একটু চেক করে দেখি ওইটা আমাদের এই কানেকশন গুলোর সাথে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভাইয়া কোনটার সাথে কোনটা কানেকশন দিব এটা বুঝতেই তো কঠিন হয়ে যেতেছে। বুঝি নাই। বলছি যে কোনটার সাথে কোনটা কানেকশন দিব এটা বোঝাটাই একটু কঠিন হয়ে যেতেছে। আপনাকে ওই যে ওইটার জন্য ডেটা সম্পর্কে বুঝতে হবে, আর বললাম যে প্রাইমারি কি ফরেন কি যে বিষয়টা আছে, হ্যাঁ। ফর এক্সাম্পল আমি আপনাকে এক্সেলে বলি, ঠিক আছে, বা এক্সেল না পেন টুলে বলি আপনাকে, এই জিনিসটাই বোঝাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ আপনি তো ভিজুয়ালাইজ করতে পারবেন না, আপনি ম্যাপ রেডি করতে পারবেন, কেপিআই রেডি করতে পারবেন, ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারবেন, বাট আপনি যখন প্রথম জিনিসটা যখন আপনি স্ট্রাকচারালি আপনি বিল্ড করতে পারবেন না, তখন কিন্তু আপনার ওই জিনিসগুলোতে আপনি যেতে পারবেন না, ঠিক আছে। অ্যাডভান্স লেভেল গুলো এখানে সোজা, বাট আপনার স্ট্রাকচার লেভেলটা একটু কঠিন হয়ে যায়। ধরো যে এটা হলো যে কাস্টমার টেবিল, ঠিক আছে, এটা হলো যে কাস্টমার লুকআপ, আর এটা হলো যে সেলস লুকআপও বলতে পারি, ধরো যে অর্ডার লুকআপ বললাম, ঠিক আছে, অর্ডার লুকআপ, অর্ডার লুকআপ, ঠিক আছে। উম, এখানে সিরিয়াল দিলাম। কাস্টমার লুকআপে কি থাকবে, কাস্টমার কি একজন কাস্টমার কি দুইবার থাকবে কাস্টমার লুকআপে? না। ডেফিনেটলি একজনই তো থাকবে না।
জি আচ্ছা, ধরুন যে আমি দিলাম এখানে, ধরুন যে আমার নামটা দিলাম জয়, তারপরে দিলাম ধরুন যে অবি দিলাম। আমার পিসিটা একটু স্লো কাজ করবে, এটার জন্য একটু দুঃখিত। হ্যাঁ, তারপর দিলাম মায়েদুল দিলাম। দিন ধরে একেবারে কাজই করতে পারতেছি না, হঠাৎ করে ওই যে কয়েকদিন বন্ধ ছিল, এরপরে আর এই অবস্থা হয়ে গেছে। তারপরে দিলাম ঋষি দিলাম। ঠিক আছে, ধরেন যে আমার এই চারজন কাস্টমারের স্পেসিফিক ভাবে জয়, সে ধরেন যে অর্ডার লুকাবে। আমি আরেকটা ইয়া দিই, ঠিক আছে? ধরেন যে কাস্টমার এক, এখানে ধরেন যে অর্ডার লুকআপে এটা হলো যে 1 নাম্বার, এটা হলো যে 2 নাম্বার দিলাম, এটা 3। আচ্ছা, এটা এটা হলো কি কাস্টমারের প্রাইমারি কি, আর এটা হলো নাম, তাই না? এটা হলো নেম। এখন এই অর্ডার লুকআপের এটা হলো যে প্রাইমারি কি কিসের, অর্ডার লুকআপের। আর এফ কে দিলাম আমি কাস্টমারের। ঠিক আছে, কাস্টমারের এফ কে দিলাম, আর কোয়ান্টিটি দিলাম এরপরেরটা। ঠিক আছে, কোয়ান্টিটি। এখন এফ কে কাস্টমার সে কিভাবে দিবে, আমার এখানে ধরুন যে আমার এখানে যদি লেখা থাকে 1, এখানে যদি 1 লেখা থাকে, এটা ধরেন যে 3 লেখা আছে, এটা ধরেন যে 1 লেখা আছে, কোয়ান্টিটি লেখা আছে সে 20টা কিনছে। এই সময় আমি কিনলাম আবার 10টা কিনছে, আবার এ কিনছে হলো যে 15টা কিনছে, আবার আমি কিনছি কয়টা, 10টা কিনছে। তো এখানে দেখেন যে আপনি যখন কানেকশনটা করবেন, ঠিক আছে, আপনি যখন কানেকশনটা করবেন আপনি যখন কানেকশনটা করবেন, আপনি এটার থ্রুতে তো এইদিকে কানেকশনটা করবেন না। এটা এরকম দেখাচ্ছে কেন, সাইজ ফ্লেক্সিবিলিটি তো দিলাম। ওকে, আমি এটার সাথে কিন্তু এইটা কানেকশন দিব। ঠিক আছে, কারণ কি, আমার এটা হলো প্রাইমারি কি। ঠিক আছে, তার মানে কি এটা হলো কি 1, এটা হলো 1। আর এই জায়গায় যেহেতু আমার মাল্টিপল আছে, এই জায়গা থেকে আমি যখন ডেটা রিট্রিভ করব, তার মানে কি আমার এটা এজ এ ফরেন কি হিসেবে কাজ করতে হবে। তো আমি এটাকে এজ এ স্টার হিসেবে দিচ্ছি, মিনি। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। এখন আপনাকে বিষয়টা বুঝতে হবে যে আমার এই কাস্টমার লুকআপের পারপাসটা কি, অর্ডার লুকআপের পারপাসটা কি। আপনাকে এই ডেটাটা সম্পর্কে বুঝতে হবে, বুঝতে পারছেন? ডেটা সম্পর্কে না বুঝলে আপনি হবে না। যেমন দেখেন যে আমি সেম জিনিসটাই করছি। দেখেন যে আমার এই কাস্টমার লুকআপে দেখেন যে কাস্টমার কি যেটা আছে, এই কাস্টমার কিটা কাস্টমার লুকআপে কি এজ এ প্রাইমারি কি। বাট এই জায়গায় সেলস ডাটায় যদি কোনো কাস্টমার কি থাকে, তাহলে এটা কি ফরেন কি হিসেবে তো কাজ করবে না। তো জি আমি কি ভাই। করছি, এই কাস্টমার কিটা থেকে এটা দিছি। ঠিক আছে, এই কাস্টমার কি থেকে এই জায়গায় দিনে কিন্তু, তাহলে কি হতো, উপরেরটা এটা স্টার হইতো, এটা ইয়া হইতো, এটা 1 হইতো। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া, আমি বুঝতে কিন্তু পারছি। প্রত্যেকটা দেখেন, আমি যদি এখানে যদি ধরেন যে এটাতে যদি ধরেন এখানে প্রোডাক্ট কি যেটা আছে, এখানে যে প্রোডাক্ট কিটা আছে, এটা প্রোডাক্ট কি এর সাথে কানেকশন করছি। কারণ কি এখানে যে প্রোডাক্ট কিটা আছে এটা কি ফরেন কি হিসেবে আছে, তাই না? বুঝতে জি পারতেছেন তো বিষয়টা কিভাবে স্ট্রাকচার করতে হবে? প্রত্যেকটাতে আমি সেম জিনিসই করছি। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। আমরা তাহলে নেক্সট ইয়ার যাই, এটা যদি বুঝে যায়। উম, আচ্ছা, আমি আরেকটা, আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা বিল্ড করব। ঠিক আছে, এটা আপনাদেরকে দেখাই নাই, আমরা এই জিনিসটা বিল্ড করব। এখানে আমাদের এই যে ফোরকাস্টিং আছে, ডেটা ফোরকাস্টিং আছে। তারপরে এই যে এখানে ক্লিক করলে আমার এই যে এটাকে টুল টিপস বলে, এটাকে টুল টিপস আছে। তারপর আমার ডিল থ্রো আছে স্পেসিফিক, আমি ইস প্রোডাক্ট যদি আমি দেখতে চাই, ঠিক আছে, আমি ডিল থ্রো করে স্পেসিফিক ওই প্রোডাক্ট সম্পর্কে দেখতে পারবো। ওই প্রোডাক্টের আমার রেভিনিউ কি 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 এই জিনিসগুলো আমি দেখতে পারবো। ঠিক আছে, এখানে স্পেসিফিক প্রোডাক্টের উপর। ঠিক আছে, আমরা এই টোটাল জিনিসটা আমরা বের করবো। এখানে রেভিনিউ, প্রফিট, কোয়ান্টিটি, রিটার্ন রেট, এগুলো এভরিথিং আমরা চেক করবো। ঠিক আছে, তারপরে এখানে প্রত্যেকটা কোহোর্ট অ্যানালাইসিস করি না, এই জায়গায় কোহোর্ট অ্যানালাইসিস আরেকটা দিয়ে আমরা দেখাবো আর কি, আরেকটা প্রজেক্ট দিয়ে। তারপরে এখানে যেমন দেখেন যে প্রত্যেকটা কাস্টমারের ডিটেলস, প্রত্যেকটা কাস্টমার কিভাবে কিনা, আমাদের ইউনিক কাস্টমার কয়টা,
ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো আমরা প্রত্যেকটা দেখবো। আমাদের অনেকগুলো কাজ আছে, এটা একটা বড় প্রজেক্ট। এই প্রজেক্টটা যাদের শেষ হয়ে যাবে, যারা এই প্রজেক্টটা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারবে, তাদের দুনিয়ার আর কোনো প্রজেক্টে আটকানো পসিবল হবে না। ঠিক আছে, আর শুধুমাত্র আপনাদের এই জায়গা থেকে এই কোহোর্ট অ্যানালাইসিসটা এই প্রজেক্টে নাই, কোহোর্ট অ্যানালাইসিসটা আমি আরেকটা প্রজেক্টে দেখাবো। ঠিক আছে, তো আপনাদের মোটামুটি সবকিছু শেখা হয়ে যাবে। কোহোর্ট অ্যানালাইসিসে কি থাকে, কাস্টমার রিটার্ন রেট, কাস্টমার চার্ন রেট, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন রেট গুলো থাকে আর কি। ওই রেট গুলো আমরা চেক করি প্রত্যেকটা ইয়ার ওয়াইজ, মান্থ ওয়াইজ, এই টাইপের অ্যানালাইসিস গুলো। তো আমরা সেম জিনিসটা এই জায়গায় করতেছি। তো আমরা একটু দেখি যে ডেক্স এর কাজটা, বিশেষ করে ডেটের কাজটা একটু দেখি। স্লো হয়ে গেছে পিসিটা। এটা আলাদা, এটা আলাদা, প্রোডাক্ট সিলেকশন এটা আলাদা। ওকে, ডেক্স মেজার, ক্যালেন্ডার লুকআপ, ডেটের সাথে রিটার্ন ডেট কানেকশন করে দিছে, কোনো সমস্যা নাই। এই যে তারা কিন্তু রিটার্ন ডেটটা বন্ধ করে রাখছে। ঠিক আছে, আমি যদি এই জায়গাটা কানেকশন করি ডিরেক্টলি ওটার সাথে এটা গেছে। তারপরে দেখেন টেরিটরি গুলো দেখেন। উম, আমি যদি এটাকে ক্লিক করে দেখেন সেলস টেরিটরি কিটা ওই জায়গায় গেছে। ঠিক আছে, এই সেলস টেরিটরি কিটা তার মানে কি, সেলস টেরিটরি কিটা এজ প্রাইমারি কি হিসেবে এটা কাউন্ট করতেছে। ঠিক আছে, তার মানে আমাদের কি, আমাদের ফর্মুলেশনটা ঠিক আছে না? দেখেন এখানে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি কিটা কি হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন। তারপরে এই যে আমরা যখন এটাকে ধরি, দেখছেন, এই যে দেখেন এখানে প্রোডাক্ট সাব ক্যাটাগরিটা কি করে দিছে, হিডেন করে দিছে। প্রত্যেকটা জায়গায় কাস্টমার লুকআপের ক্ষেত্রেও দেখেন, আমি যদি এটাকে ধরি দেখেন, এখানে কি ডেট আছে? ও, কাস্টমার লুকআপটাকে এই সাইডে নিয়ে যাচ্ছে, ক্যালেন্ডার লুকআপটাকে এই সাইডে নিয়ে আসে আপনাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, দেখেন এখান থেকে কয়টা কানেকশন গেছে, ডেট ডেট কানেকশনে গেছে এই টেবিলে, রিটার্নস ডাটা টেবিলে গেছে, এখান থেকে গেছে হলো যে সেলস ডাটাতে। ঠিক আছে, তো আমাদের এখানে দেখি আমরা কি করছি। আমাদের এই যে ক্যালেন্ডার লুকআপটা খুবই ইম্পর্টেন্ট একটা, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা আমাদের এখানে কই রিটার্নস ডাটাতে নিয়ে গেছি, তারপরে দেখেন সেলস ডাটাতে নিয়ে গেছি, আমি কিন্তু দুইটাতে নিয়ে গেছি, আর কোথাও নিয়ে যাই না। ঠিক আছে, তো এখানে ডাটাগুলো যেমন আপনাদের অনেকে খুবই সিলি কোয়েশ্চেন করে যে ভাইয়া আমি টেবিল গুলো কি, আমি এই টেবিলটা প্রোডাক্ট লুকআপটা মাঝখানে না রেখে অন্য জায়গায় যদি রাখে কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না, আপনি আপনার মতো করে সাজাবেন। বাট অনেকে কনসালটেন্ট যারা থাকে আর কি, বিভিন্ন জায়গায় যারা ট্রেনিং করে, আমার মতো যারা ট্রেনিং করে, তারা অনেকে বলে যে প্রোডাক্ট লুকআপটা মিডলে রাখলে ভালো হয়, কারণ ওভারভিউটা বোঝা যায়, ওভার পার্সপেক্টিভটা বোঝা যায়। ঠিক আছে, আমিও এই জিনিসটা ভাবি, এই জিনিসটা আমার কাছে মনে হয়। বাট আপনার কাছে যদি মনে হয় যে না, আমি আলাদাভাবে রাখলে আমার কোনো অসুবিধা হবে না, আমি সবকিছু সুন্দরভাবে করতে পারবো, তাহলে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এখানে আপনার নিজের সত্তা বের করতে হবে, আপনি নিজে কিভাবে কাজ করেন। ঠিক আছে, অন্য কি বলছে ওইটা হলো যে আপনি স্ট্রাকচারটা মানবেন, আপনি নিয়মগুলো মানবেন, রুলস গুলো মানবেন, বাট কিছু জিনিস আছে আপনি নিজের মতো করে করে নিবেন। ঠিক আছে, কিছু জিনিস আছে, না হলে আপনি নিজের তো, নিজের ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনার নিজের কোনো সত্তা থাকলো না। ঠিক আছে, নিজের সত্তাকে বের করতে হলে আপনি নিজের কিছু আইডেন্টিটি নিয়ে আসতে হবে, যেটার মাধ্যমে আপনি নিজে করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন আমাদের মোটামুটি সবগুলোই একই রকম। ঠিক আছে, এখানে কোনো আহ, আহ, আলাদা কোনো কিছু করা হয় না, সবকিছু একই রকম করে ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, টেরিটরি লুকআপ এই জিনিসগুলো কানেকশন দেওয়া হয় না কি জন্য, এগুলো আলাদা, এগুলোকে ডেক্স মেজার বলা হয়। আমাদের এখানে ডেক্স মেজারমেন্ট টেবিল আছে। ঠিক আছে, এগুলো ডেক্সের মাধ্যমে আমরা যখন করি, ডেক্সে কি থাকে অ্যাকচুয়ালি, ডেক্সে হলো যে সকল টেবিলের বিভিন্ন ধরনের কানেকশন গুলো আমরা এই জায়গায় ক্যালকুলেটিভ কানেকশন গুলো করি উইথ এক্সপ্রেশন অ্যানালাইসিস। ডেক্স মানে কি, ডেক্স হলো যে ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। ঠিক আছে, আমরা এটা কোডের মাধ্যমে করি, ও যে আমরা এসকিউএল এ যেরকম কোড করে করছি না, যে লেফট জয়েন রাইট জয়েন, ওই রকম কাজগুলো এখানে সেম ভাবে করতে পারি। ঠিক আছে, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে দেখেন, আর কোনো ইয়ে নাই। তো আমি এটাকে মুছে ফেলি।
আপনি চাইলে দেখেন আপনার এখানে যে ইয়েটা আছে, প্রপার্টিসে যদি যান, আপনি চাইলে এখান থেকে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। প্রোডাক্ট সাব ক্যাটাগরি লুক আপ যে লেখা আছে, লেখাগুলো আপনি চাইলে নামগুলো চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকেও, ঠিক আছে। এই যে সিনোনিমস দিয়ে আছে, এগুলো অটোমেটিক্যালি ইয়ে করা আছে। তারপরে আপনি ডেটা রিলেশনশিপে যদি যান, ঠিক আছে, রিলেশনশিপ তো থাকার কথা। ডেক্স মডেলের এই যে ম্যানেজ রিলেশনশিপে যদি যান, আপনি কোন একটা রিলেশনশিপ আপনি চাইলে অফ অন করতে পারবেন, ঠিক আছে, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে। এডিট করে এডিট করে আপনি ডিলিট করতে পারবেন, অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এই যে এখান থেকে আপনি চাইলে অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তারপর এখান থেকে নতুন রিলেশনশিপও আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে আপনি ফিল্টার করতে পারবেন ওয়ান টু ওয়ান, মেনি টু মেনি, এগুলা, ঠিক আছে। অটো ডিটেক্ট করতে পারবেন, আবার অটো ডিটেক্টে ক্লিক করলে অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো নানা ধরনের, মানে একটা জিনিস আপনি একভাবে যে করতে হবে এমন কিছু না, আপনি নানাভাবে করতে পারেন। আপনার জন্য যেটা খুশি, আপনার জন্য যেটা সুবিধা ওইটা করবেন। বাট ওই সুবিধাটা খুঁজতে গিয়ে আপনি যেন আহ, অনেক কিছু যেন প্রিভিয়াস যেন অনেক কিছু যেন আপনার ভুল না হয়, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। তো আপনি নতুন কিছু ট্রাই করেন, আমার কোনো অসুবিধা নাই। বাট আমি আপনাদেরকে জাস্ট ওয়ে গুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে, আপনার কিভাবে কি কাজগুলো করবেন। তো আমাদের ডেটা মডেলিং শেষ, ডেটা মডেলিং এর কাজটা মোটামুটি শেষ। আমি চাইলে আমি এখান থেকে সেলস ডাটায় অর্ডার ডেটটা আমি চাইলে ইয়ে করে দিতে পারি, যেহেতু আমার মেন জায়গাটাতে আছে আমার, ঠিক আছে। রিটার্ন ডেটটা ওই জায়গা থেকে আমি ডিলিট করে দিলাম। এখন আমরা ফিরে আসি। আমরা এখন মোটামুটি সব জায়গায় আমাদের কাজগুলো শেষ। আমরা টেবিলে আরো কিছু ফিল্টারিং কাজগুলো করব, কিছু জিনিস আমাদের এখনো বাকি রয়ে গেছে, মোস্ট প্রবলি আমার কাছে মনে হচ্ছে ওই জিনিসগুলো আমরা একটু ফিল্টার গুলো আমরা একটু ওইগুলো একটু ঠিক করার চেষ্টা করব, ঠিক আছে। যেমন এই যে এখানে ডেট অফ মান্থটা আমার এখানে এইভাবে দিয়ে আছে, ঠিক আছে। আমি এই জিনিসটা আমি এভাবে না দিয়ে আমি ডিরেক্টলি শর্ট ডেটে নিয়ে আসবো, ঠিক আছে, শর্ট ডেটে নিয়ে আসবো এটাকে। এটাকেও আমি স্টার্ট অফ দি ইয়ারটাকেও আমি শর্ট ডেটে নিয়ে আসতেছি। বা আমি যদি চাই যে শর্ট ডেট না, আমি অন্যান্য ফাংশনে ইউজ করতে পারবো, হ্যাঁ আপনি করতে পারেন, ঠিক আছে। এখানে অন্যান্য ইয়ে আছে, যে এম ডিডি ডি ওয়াই, এভাবে আপনার রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে আহ তারপরে আর কি আছে, আমরা একটু ইয়াতে যাই, সেলস ডাটায় যাই, সেলস ডাটায় দেখি সেলস ডাটায় কোনো কিছু, এই যে স্টক ডেট আছে, স্টক ডেটটা আমরা এই জিনিসটা আমরা চেঞ্জ করব। ওয়েডনেসডেটা আমি শর্ট ডেটটি রাখতেছি। ঠিক আছে। আর আমার এখানে সেলস ডাটায় আর কিছু নাই। আমার প্রোডাক্ট লুকআপে গিয়ে দেখি প্রোডাক্ট লুকআপে কোনো অসুবিধা আছে কিনা। আহ এই যে যেমন প্রোডাক্ট কস্টটা দেখেন, দশমিকের পরে অনেকগুলা সংখ্যা, ঠিক আছে। আমি এখান থেকে কি করব, এটা অটো দিয়ে আছে, আমি এখানে কমাটাও ইউজ করব, ঠিক আছে, কমাটা ইউজ করি। কমাটা আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট দিবে। আর আমি এখানে 2 ইউজ করে দিচ্ছি, ঠিক আছে, অটোমেটিক্যালি 2 নিচ্ছে, অটো এর উপরে 2, ঠিক আছে, 2 নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। এখানে এখানে 2 দেওয়ার কারণে আমার প্রোডাক্ট কস্টটা এই সাইডে 2 হয়ে গেছে, ঠিক আছে। প্রোডাক্ট প্রাইসটা ওকে আমি 2 করে দিব। জেনারেল ফরম্যাটে আছে এটাকে। আমি যখন কমাটা দিচ্ছি, এটা ডেসিমাল নাম্বারে নিয়ে যাচ্ছে আর অটোমেটিক্যালি 2 করে দিচ্ছে, ঠিক আছে। প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কস্ট, আর কোথাও কি এই ধরনের আছে, আর প্রোডাক্ট প্রাইস, সেলস ডাটা আছে, প্রোডাক্ট সাব ক্যাটাগরি। আর কোথাও কি আমাদের মনে হয় ওই ধরনের আর কোনো টাকা নাই মনে হয় না। তো আহ, আমাদের আপাতত আর মোটামুটি এগুলোই, আমাদের আর কোনো কিছু নাই মনে হয়, আর কোনো কিছু ফিল্টার করার। আপাতত এইগুলোই আছে। ওকে, আমরা এখন ইয়াতে আসি, মেন রিপোর্ট ডাটায় আসি।
প্রথমটাকে আমি এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। এক্সিকিউটিভে কি থাকে, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে থাকে হলো যে আপনার মোটামুটি আহ, সব ধরনের অ্যানালাইসিস এর ওভারভিউ থাকে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে। ঠিক আছে, ছোট ছোট করে সবগুলো ড্যাশবোর্ডের অ্যানালাইসিস থাকে। তো আপনি চাইলে এই ফিল্টার পেনটা, এই সাইজটা আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, কিভাবে চেঞ্জ করবেন আপনি, এটা আছে এটা ফরম্যাট, ডান ভিউতে যাই, বুকমার্ক আছে, ডেটা আছে, ফরম্যাট আছে, স্ন্যাপগ্রিড, এখানে একটা প্রপার্টি একটা অপশন আছে। দেখি এটা কই, এই যে ফরম্যাট। ঠিক আছে, এই যে ফরম্যাট অপশনটা এই জায়গা থেকে আছে। কারোর যদি এই জায়গায় এই জিনিসগুলো যদি না থেকে থাকে, ঠিক আছে, আপনারা চাইলে ডিরেক্টলি এখান থেকে এগুলো অন করে রাখতে পারেন, অথবা আপনারা প্লাস সাইনে গিয়েও আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক আছে, নিজের মতো করে। পেজ ইনফরমেশনও দেখেন যে আপনার এক্সিকিউটিভ ড্যাশবোর্ড নাম দেওয়া আছে। ঠিক আছে, পেজ টাইপ দেখেন, পেজ টাইপ হলো স্ট্যান্ডার্ড। ঠিক আছে, টুলতে বিল থ্রো না, ক্যানভাস সেটিং এ যদি যাই, দেখেন আপনার হাইট কত, 16/9। আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে ওই A4 সাইজের পেপারের মতো রাখতে পারেন, এই যে লেটার সাইজ আছে। ঠিক আছে, আবার কাস্টম সাইজও রাখতে পারেন। ঠিক আছে, তো আপনার ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা কিরকম হবে, টপ বা মিডল, এই যে আমি চাইলে মিডলে নিয়ে আসতে পারি। তার মানে আমি মিডলে নিয়ে আসছি মানে কি, আমার অ্যাকচুয়ালি কাজটা শুরু হবে এখান থেকে। ঠিক আছে, উপর থেকে না। তো আমরা সবসময় টপে রাখি, কারণ নিচের থেকে কিছু আমরা রাখতে চাচ্ছি না, উপর থেকে রাখলে একটু সুন্দর দেখে। তো আমরা সেজন্য রাখি। ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই যে এই জায়গা থেকে আপনি চাইলে এটাকে এই যে এই ধরনের কালার দিতে পারবেন। ঠিক আছে, ট্রান্সপারেন্সি লেভেল কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন। ঠিক আছে, যত কমাবেন বাড়াবেন তত ইয়ে হবে আর কি, বুঝতে পারছেন? ট্রান্সপারেন্সি মানে কি, হিডেন হয়ে যাওয়া, তাই না? ট্রান্সপারেন্সি যত কমাবেন তত এটা কালারিং চলে আসবে, তাই না? তো আপনি কালার করতে পারবেন, এই বর্ডার কালার গুলো করতে পারবেন। তারপরে কি আপনি চাইলে এখানে কি দিতে পারবেন, ইভেন আপনি কোনো ছবিও আপলোড দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে আপনি যদি কোনো ছবি দিতে চান, ছবিও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওয়ালপেপার যদি চান, ওয়ালপেপারে ওয়ালপেপার হিসেবে যদি দিতে চান কোনো কিছু, আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যে কালার হিসেবে কালার দিতে এখান থেকে ইয়ে করতে পারবেন। আর ফিল্টার পেন, আপনার যদি ফিল্টার পেন যদি থাকে, ইনপুট হেডার, আপনি যদি কোনো কিছু দিতে চান আর কি। ফিল্টার কার্ড গুলো তো আমরা এখন ইউজ করি না, আমরা কিছুক্ষণ পরে ইউজ করবো এই জিনিসগুলো। তো এরকম আর কি বিষয়গুলো। মোটামুটি আমাদের পেজ ইনফরমেশন বোঝা গেল। আমরা এখন নেক্সট স্টেপে আসি। আমরা ধরেন যে উম, আমরা দুই ধরনের জিনিসগুলো দেখবো। একটা হলো যে ক্যালকুলেটিভ, এই আমরা দেখবো কিভাবে একটা কলামের ভিতরে ক্যালকুলেশন করে, মানে কি বলে, কোডিং এর মাধ্যমে ডেক্স এক্সপ্রেশন দিয়ে আমরা কিভাবে কলাম কলাম ক্রিয়েট করব। আর ডেক্স এক্সপ্রেশন কলাম ক্রিয়েট না করে আমরা ডেক্স মেজারমেন্ট কিভাবে করব। মেজারমেন্ট এবং কলামের ভিতরে কিন্তু পার্থক্য আছে। আমরা যখন নতুন একটা কলাম ক্রিয়েট করব, এটা ভিজিবল হবে টেবিলের সাথে ইনক্লুশন, এই টেবিলগুলোর সাথে, এই প্রত্যেকটা প্রোডাক্ট লুকআপ টেবিলের সাথে আলাদাভাবে একটা কলামে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, বাট আমরা যখন ডেক্স মেজার ইউজ করব, তখন কিন্তু কোনো কলাম বা কোনো কিছু ইউজ হবে না, ওইখানে জাস্ট ক্যালকুলেটিভ একটা মেজারমেন্ট থাকবে, একটা ক্যালকুলেটিভ আউটপুট থাকবে। আমরা ওটাকে যে কোনো জায়গায় কল করতে পারবো। ঠিক আছে, তো মেজারমেন্ট এবং কলামের ভিতরে আমরা যে দুটোকে কিভাবে আমরা অ্যাকচুয়ালি কোড করে আমরা কিভাবে ফাইন্ড আউট করা যায়, আমরা এই জিনিসগুলো দুটোই আমরা দেখবো। ঠিক আছে, খুব একটা কঠিন কিছু না এই জিনিসগুলো যদি আমরা করতে থাকি। ফর এক্সাম্পল আমি জাস্ট দেখাচ্ছি, যদি প্রয়োজন পড়ে মোস্ট, আমরা যারা ডেটা অ্যানালিস্ট হিসেবে আছি, আমাদের যদি কোনো ইম্পর্টেন্ট যদি কোনো কলাম যদি না থেকে থাকে, যেটা আমরা আসলে ওই কলামটা আমরা অ্যাড না করলে আমাদের আসলে কাজ হচ্ছে না, তখনই আমরা কলাম, এছাড়া আমরা কলাম ইউজ করি না। কারণ কি, কলাম ইউজ করলে ডেটা অপটিমাইজেশন হয় না। ঠিক আছে, ডেটা লোডিং নেই। কারণ আমি কি ওর উপর ওভারলোডিং দিচ্ছি, আমার অলরেডি একটা ডেটা আছে, ডেটা পোর্শন আছে, ওইটার উপর আমি ওভারলোড করে আরো ডেটা ঢুকে দিচ্ছি, আরো একটা কলামের বোঝা বোঝাই দিচ্ছি। ঠিক আছে, তো সেজন্য আমরা আমাদের ডেটা অপটিমাইজেশনের মোস্ট ওয়ান অফ দি একটা বেস্ট একটা জিনিস হলো যে কি, আমরা ডেক্স মেজার, ম্যাক্সিমাম টাইম ডেক্স মেজার ইউজ করা। ঠিক আছে, তো ডেক্স মেজার ইউজ করলে কি হবে, আমার যেহেতু টেবিল ক্রিয়েট হচ্ছে না অটোমেটিক্যালি, সেহেতু আমার কি, আমার ডেটার উপরে লোড পড়তেছে না।
সহজে আমি ডেটাকে কি করতে পারতেছি, ডেটাকে আমি লোড করতে পারতেছি খুব সুন্দরভাবে, ঠিক আছে। তো আমরা দেখি আমি একটা টেবিল আমি এখানেই ক্রিয়েট করতে পারি, আবার এখান থেকেও ক্রিয়েট করতে পারি। জাস্ট প্রিভিউ দেখার জন্য আমি এই জায়গাতে ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি কাস্টমার লুকআপে যাই, কাস্টমার টেবিলে যদি যাই, এই যে কাস্টমার লুকআপ, কাস্টমার টেবিল, এখানে যদি আমি কোনো একটা টেবিল, আমি এখানে যদি কোনো একটা কলাম ইউজ করতে চাই, ফর এক্সাম্পল এখানে কি করা যেতে পারে, এখানে কি কাস্টমার লুকআপ, এটাকে অ্যাকচুয়ালি কাস্টমার লুকআপ নাকি এটা প্রোডাক্ট লুকআপ, এটা হ্যাঁ কাস্টমার লুকআপ আসছে, এই যে এখন কাস্টমার লুকআপ আসছে এক্স্যাক্টলি। ওকে, আমাদের এই কাস্টমার লুকআপে দেখেন যে আমার এখানে বার্থ ডেটটা কি ফরম্যাটে আছে, বার্থ ডেটটা চেঞ্জ করে দিই, এটাকে শর্ট ডেট ফরম্যাটে দিই, 5 অগস্ট 1965। ঠিক আছে, ওকে। এখানে দেখেন যে অ্যানুয়াল ইনকাম আছে, ঠিক আছে। আমি একটা ক্লাস ক্রিয়েট করতে চাই আমার কাস্টমারদের উপর ভিত্তি করে, কাস্টমার প্রায়োরিটি বেসিস, ঠিক আছে। সে ধরেন যে যাদের অ্যানুয়াল ইনকাম ধরেন যে $10,000 উপরে, তাদেরকে আমি ধরলাম যে তাদের প্রায়োরিটি দিলাম আমি, তাদের তাদেরকে আমি প্রায়োরিটি হিসেবে ধরেন যে কি বলবো, আমি তাদের প্রায়োরিটি দিলাম, প্রায়োরিটি ইয়েস, হাই প্রায়োরিটি দিলাম। আর যাদের প্রায়োরিটি 10,000-এর নিচে, যাদের ডলার ধরেন যে 10,000-এর নিচে, তাদেরকে ধরেন যে আমি দিলাম যে কি স্ট্যান্ডার্ড প্রায়োরিটি দিলাম, ঠিক আছে। এটা আমি করতে পারি। আর ধরেন যে যাদের মেরিটাল স্ট্যাটাস, আবার এর সাথে যদি আমি যদি এইভাবে করি যে ধরেন যে তাদের $10,000-এর উপরে তাদের অ্যানুয়াল ইনকাম, এবং তাদের মেরিটাল স্ট্যাটাস হলো যে কি, তাদের মেরিটাল স্ট্যাটাস হলো যে এম, মানে মেরিট, তখন তাদেরকে আমি ধরেন যে প্রায়োরিটি দিলাম, তাদেরকে তাদেরকে হাই প্রায়োরিটি দিয়ে রাখলাম। আর যাদের আর বাকি যাদের আছে তাদেরকে আমি স্ট্যান্ডার্ড হিসেবে করলাম। আমি এটা কিভাবে করব, আমি এখানে একটা ক্যালকুলেটিভ একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি, ক্যালকুলেটিভ টেবিল, ঠিক আছে, কাস্টমার লুকআপের ভিতরে। তো আপনি চাইলে এখান থেকে নিউ কলাম ইউজ করতে পারবেন, নিউ কলামটা। আবার টেবিল টুলেও যদি যান, এখানেও আপনি নিউ কলাম আছে, নিউ টেবিল আছে, ঠিক আছে, কুইক মেজার আছে, নিউ মেজার আছে। তো আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। আবার আপনি রাইট ক্লিক করে এই যে এখান থেকেও নিউ কলাম অ্যাড করতে পারবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সে ধরেন যে আমি এখান থেকে নিউ কলামটা অ্যাড করলাম, নিউ কলাম দিলাম, ঠিক আছে। তো আমার ডেস্ক ফাংশনটা ওপেন হবে। ওপেন হয়েছে কি, ওপেন নাই তো। আচ্ছা, এখান থেকে ওপেন, এই যে ওপেন হয়েছে, ঠিক আছে, এই যে ওপেন হয়েছে ডেস্ক কলাম, আবার চলে গেছে। আমার ইয়েটা মনে হয় একটু স্লো কাজ করতেছে, পিসিটা। কোনো জায়গায় যদি কারো বুঝতে অসুবিধা হয়, যেমন আজকে ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সো কারোর যদি বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু অবশ্যই মানে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে। নিউ কলামে ক্লিক করলাম, আমরা একটু ওয়েট করি। ঠিক আছে, কলাম নেম আসছে। আমি কলামের এই জায়গায় যেটা আছে এটা হলো যে কলামের নাম। তো আমি এটাকে যে কোনো কিছু রাখতে পারি, সে আমি রাখলাম এটাকে কি, কাস্টমার প্রায়োরিটি, কাস্টমার প্রায়োরিটি, কাস্টমার প্রায়োরিটি রাখলাম। আর আমি বললাম কি যে আমি ইফ এলস কন্ডিশন ইউজ করলাম, ঠিক আছে। ইফ আমি ট্যাব ইউজ করলাম, ট্যাব ইউজ করলে আমার ওই লজিক্যাল ইয়েটা ওই ফাংশনটা দিবে আর কি অটোমেটিকলি। আমি এখানে দিলাম যে আমি যদি কাস্টমার লুকআপ আমি কোন টেবিল থেকে নিতে চাচ্ছি, তাই না। আমি কাস্টমার লুকআপে তো অ্যানুয়াল ইনকামটা আছে, এটা হলো যে কি কাস্টমার লুকআপ, কাস্টমার লুকআপে তো অ্যানুয়াল ইনকামটা আছে, তাই না, এই অ্যানুয়াল ইনকামটা। তো আমি কি করব, আমি কাস্টমার লুকআপকে আমি এই জায়গায় লিখলাম, অটোমেটিকলি সে আমাকে সাজেশন দিচ্ছে কাস্টমার লুকআপের কোনটা নিব। আমি এরো সাইনটা ইউজ করে ট্যাব দিলাম কাস্টমার লুকআপ অ্যানুয়াল ইনকাম, ঠিক আছে, চলে আসছে খুব সুন্দরভাবে। ঠিক আছে, আমি তাদেরকে এবং গ্রেটার দিলাম, মানে কি 10,000 টাকা, $10,000 উপরে তাদের ইনকাম, $10,000 উপরে ইনকাম তাদের। তারপরে আমি ধরেন যে আমি এখান থেকে আমি একটা ট্যাব ইউজ করে আমি ধরেন যে এখানে ইউজ করলাম যে হ্যাশ ফাংশন। আপনার চাইলে এই জিনিসটা, এই যে আমি যে এখান থেকে উপর থেকে এই সাইডে নিয়ে আসলাম, এখানে যে নিয়ে আসলাম একেবারে এখানে যে লিখি না, এটা হলো যে স্টাইলিং, এটা আর কিছু না, ঠিক আছে। এন্ড এন্ড দিয়ে আরেকটা আরেকটা কন্ডিশন দিলাম, ওই যে তারা কি ম্যারিড বা আনমেরিড ওইটার উপর নির্ভর করে, ঠিক আছে। আমি শিফট এন্টার ক্লিক করব, ঠিক আছে, শিফট এন্টার।
নতুন কোন একটা লাইনে যদি যাই শিফট এন্টার ক্লিক করব, ঠিক আছে, ডিরেক্টলি এন্টার ক্লিক করলে কিন্তু অপারেশনটা এরর দিবে, ঠিক আছে, সে মনে করবে কি আমার অপারেশনটা শেষ, সেজন্য এন্টার ক্লিক করতেছি না, ঠিক আছে। আমরা কি দিব, সিলেক্ট শিফট এন্টার ক্লিক করব, দেন আমি এন্ড দিয়ে আরেকটা কন্ডিশন দিলাম কাস্টমার লুকআপ। আমি কাস্টমার লুকআপ দিয়ে আমি দিলাম যে কি তারা কি ম্যারিড নাকি ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে, ম্যারিটাল স্ট্যাটাস আমি তাদেরকে দিলাম কি ইকুয়াল টু, যেহেতু এটা কি জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস কি এস, এস কি একটা টেক্সট ফরম্যাট, তো যদি এটা টেক্সট ফরম্যাট হয় তাহলে কি স্ট্রিং ফরম্যাটকে আমরা কি ডাবল কোটেশনের উপরে লিখি, তাই না, তো আমরা এটাকে ডাবল কোটেশন দিলাম। আমি দিলাম যে কি যদি $10,000 উপর হয় এবং এম হয়, এম মানে কি ম্যারিড, তাই না, ম্যারিড হয়, তাহলে কি হবে, শিফট এন্টার দিয়ে আমি তাকে বললাম যে দুইটা দুইটা আউটপুট দিলাম, হয় ইয়েস, যদি ইয়েস হয়, যদি এই দুইটা কন্ডিশন ফিল আপ হয় তাহলে এটা লেখা থাকবে এরা হলো যে প্রায়োরিটি হাই, প্রায়োরিটি হাই। আরেকটা হলো যে কি আমি কমা দিয়ে লিখলাম স্ট্যান্ডার্ড, লিখলাম স্ট্যান্ডার্ড, ঠিক আছে, মানে বাকি যারা আছে আর কি, ঠিক আছে, ওদেরকে আমি স্ট্যান্ডার্ড দিলাম। এখন আমার কাজ শেষ, ঠিক আছে, তাই না, এটা হলো যে যদি আমার উপরে কন্ডিশনটা হয় তাহলে এটা আমাকে আনসার দিবে, আর যদি উপরে কন্ডিশনটা না মিলে তাহলে স্ট্যান্ডার্ড দিবে, ঠিক আছে। আমি এন্টার ক্লিক করলাম, দেখেন যদি আমার কোয়েরি যদি ঠিক থাকে অটোমেটিক্যালি ডেটা দিবে, দেখেন আমার সব ডেটা দিয়ে দিছে না সুন্দরভাবে, এই যে স্ট্যান্ডার্ড প্রায়োরিটি হাই দিছে না, খুব সুন্দরভাবে করে দিছে তো, ঠিক আছে। তার মানে কি আমরা এখন যেটা করছি এটা হলো যে কি ক্যালকুলেটেড একটা কলাম, ঠিক আছে, ক্যালকুলেটেড ডেক্স কোয়েরি দিয়ে আমরা কলাম ক্রিয়েট করছি। এটা একটা গেল, আপনারা এভাবে আরো অনেক কি বলে কলাম ইউজ করতে পারেন। আমরা এখন ডেক্স মেজারমেন্টে আসি। একটা আমরা এখন শিখলাম কি এটা হলো যে কলাম, কলাম ক্রিয়েট করে আমরা ইফ এলস দিয়ে দেখছি, আমরা চাইলে অন্যান্য কন্ডিশন দিয়ে দেখতে পারি, সুইচ কেস আছে সুইচ দিয়ে আমরা দেখতে পারি, ঠিক আছে, আপনার নিজেরা প্র্যাকটিস করতে পারেন। ইফেরই অন্য আরেকটা কন্ডিশন হলো যে কি সুইচ কেস, ঠিক আছে, সুইচ দিয়ে আমরা চেক করতে পারি। আপনারা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে তারা আপনাদেরকে হুবহু বলবে, আপনি জাস্ট এটাকেই কপি করে বলবেন যে রিপ্লেস দিস ওয়ান কনভার্ট ইট টু দি সুইচ কেস স্টেটমেন্ট, ঠিক আছে, অ্যাজ ডেক্স কোয়েরি, তো সে অটোমেটিক্যালি আপনি করে দিবে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। নেক্সট আমরা আসি হলো যে ডেক্স কোয়েরিতে, রিপোর্টে আসি। আমি জাস্ট ফরম্যাটটাকে একটু বন্ধ করে রাখি, ফিল্টারটাকেও বন্ধ করে রাখি। ওকে, আমার এখানে যতগুলো আছে এগুলো এক একটা টেবিল। তো আমরা যখন মেজারমেন্টটা চাইলে আমরা প্রত্যেকটা টেবিলের ভিতরে আমরা মেজারমেন্ট যার যার অনুযায়ী আমরা মেজারমেন্ট গুলো কি আমরা এই জায়গায় নিয়ে আসতে পারবো, ঠিক আছে, যার যার জায়গায় আমরা এই জায়গায় মেজারমেন্ট গুলো আমরা এই জায়গায় নিয়ে আসতে পারবো। বাট মেজারমেন্ট গুলোকে যেন একসাথে রাখি এটা আমাদের, এটা আমি স্ট্যান্ডার্ড মনে করি আর কি। হ্যাঁ, বাইরে আদার্স যারা কনসালটেন্ট হিসেবে যারা কাজ করেন তারাও মনে করেন কি মেজারমেন্ট গুলো যখন একসাথে থাকবে তখন এটা সবচেয়ে বেশি ইজি হয়, ঠিক আছে। যখন যে মেজারমেন্টের প্রয়োজন পড়বে আমি ডিরেক্টলি ওখান থেকে কল করতে পারবি, আমাকে আর খুঁজতে হবে না কোন টেবিলে ওই মেজারমেন্টটা আছে ওইটা, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন একটা টেবিল ক্রিয়েট করব এবং ওই টেবিলের ভিতরে আমরা সব মেজারমেন্ট গুলো রাখবো, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, এই জায়গায় ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে ইনসার্টে নাকি আমরা একটা দেখি, নিউ কলাম নিউ টেবিল আছে, নিউ টেবিল দিয়ে করা যায়। আমি আরেকটা ফরম্যাট দেখাতে চাচ্ছি যেটা দিয়েও করা যায়, হোমে আসে, নিউ মেজার কুইক মেজার, এই যে এন্টার ডাটা, আমি এন্টার ডাটা দিয়ে আমি চাইলে ক্রিয়েট করতে পারি একটা, এবং ওই মেজার টেবিলটা যেন সবার উপরে থাকে আমি ওটাকে এনশিওর করতে চাই। সেজন্য আমি কি করব, আন্ডার আন্ডারস্কোর দিয়ে আমি মেজার টেবিল, না জাস্ট মেজার্স লিখে রাখি, ঠিক আছে। আন্ডারস্কোর কি জন্য ইউজ করছে, আমি ডিরেক্টলি মেজার ইউজ করতে পারবো না, কিন্তু মেজার কি একটা স্ট্যান্ডার্ড গ্লোবাল একটা নাম, ঠিক আছে, সেজন্য অনেক জায়গায় এরর দিতে পারে।
তো আমি সেজন্য আন্ডারস্কোর ইউজ করি। আন্ডারস্কোর ইউজ করার কারণ আরেকটাও আছে, যেটাকে যেন এই যে এখানে যে টেবিল গুলো আছে এই টেবিল গুলো প্রত্যেকটার উপরে যেন আমাকে দেখায় এটা। ঠিক আছে, আমি আমি এই জিনিসটা এনশিওর করার জন্য অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা করছি। ঠিক আছে, তো আমি লোড দিলাম, এখানে আমার ওই টেবিলটা দেখাবে, আন্ডারস্কোর দিয়ে মেজার্সটাকে উপরের দিকে দেখাবে। আমরা একটু অপেক্ষা করি, হয়ে গেছে বলতেছে, এই যে মেজাজটা চলে আসছে। ঠিক আছে, খুব সুন্দর করে আসছে না? আমি যদি নিউ টেবিল দিয়ে যখন এটাকে ক্রিয়েট করতে অনেক ঝামেলা হয় নিউ টেবিল দিয়ে, আপনারা এন্টার ডাটা দিয়ে করবেন, অনেক দ্রুততার সাথে ক্রিয়েট হবে। ঠিক আছে, এই কলামটা থাকলো, এই কলামটা ডিলিট করবেন না, এটা থাকুক, সমস্যা নাই। আমি নিউ মেজার নিয়ে আসতে পারি। নিউ মেজার কি নিয়ে আসতে পারি, আজকে যতটুকু করা যায় আমরা করবো আর কি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি টোটাল কাস্টমার আমি গুনতে চাই, একটা নিউ মেজার নিয়ে আসছি। ধরেন যে নামটা দিলাম কি টোটাল কাস্টমার। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্র্যাকটিস না করলে আপনাদের পারা খুব ডিফিকাল্ট। এই জিনিসগুলোতে আপনাদের প্র্যাকটিসের খুব প্রয়োজন। ঠিক আছে, টোটাল কাস্টমার্স দিলাম। আমি কি দিলাম, ডিস্টিংক্ট ইউজ করতে পারি। কারণ কি, আমি সেলস ডাটা থেকে যদি কাস্টমারদেরকে নিয়ে আসতে চাই, আমার ধরুন যে আমি চাইলে কাস্টমার থেকেও নিয়ে আসতে পারি। ঠিক আছে, টোটাল কাস্টমার কতজন এই জিনিসটা, বাট আমি যদি সেলস থেকে যদি নিয়ে আসতে চাই, ঠিক আছে, ধরুন যে দাঁড়ান, কাস্টমার লুকআপে আমার অ্যাকচুয়ালি কাস্টমার কি এই জিনিসটা এই জায়গায় আছে, তারপরেও আমি এই জায়গা থেকে যদি না নিয়ে এসে আমি যদি অন্য জায়গা থেকে যদি নিয়ে আসতে চাই, সে ধরেন যে সেলস ডাটা থেকে আমি কাস্টমার কি থেকে নিয়ে আসতে চাচ্ছি। কারণ আমার কি টোটাল কাস্টমার কারা, এটা হলো যে আমি কাস্টমার টেবিল থেকে আমি চাইলে নিয়ে আসতে পারতাম, বাট আমি টোটাল কাস্টমার তো সেলস ডাটা থেকে নিয়ে আসার কারণটা কি, আপনাদেরকে একটু বুঝতে হবে যে লজিক্যাল কিছু বিষয় আছে। এই বিষয়টা হলো যে সেলস ডাটা থেকে আমি কাস্টমার কিটাকে নিয়ে আসার কারণটা হলো যে আমার শুধুমাত্র আমি এই কাস্টমারদেরকে দেখতে চাচ্ছি যারা আমার এখান থেকে কিনছে। ঠিক আছে, আমার তো কাস্টমার অনেকেই থাকতে পারে। ঠিক আছে, আমি পেন টুল দিয়ে দেখালাম না, মাইদুল, জয়, ঋষি, তার মানে এখান থেকে মাইদুল এবং জয় এই দুজন কি করছে, এই দুজন কিনছে। তার মানে কি, আমার সেলস ডাটা এই দুজনের ডাটা থাকবে, বাকি যারা ঋষি ঋষি নামে যে যে পেন টুলে যাকে দেখেছি তার ডাটা কিন্তু থাকবে না। তার মানে কি, আমার কাস্টমার কতজন দেখাবে, দুইজন দেখাবে। ঠিক আছে, তার মানে আমি যদি টোটাল কাস্টমারটা বের করতে চাই, আমি কার্ডটা বের করবো, আমার কাছে যে রেজিস্ট্রেশন করা কাস্টমার তো অনেকেই থাকতে পারে। ধরেন যে অনেকে এসে রেজিস্ট্রেশন করে গেল, ধরেন যে এই কি বলে ডিসকাউন্ট পাওয়ার জন্য, ঠিক আছে, কিছু কিনলো না। ঠিক আছে, যখনই ডিসকাউন্ট আসবে তখনই কিনবো, ওই ধরনের কিছু কাস্টমার থাকতে পারে। তো আমি সেলস ডাটায় অ্যাকচুয়াল যে কাস্টমাররা আমার এখান থেকে যারা কিনতেছে তাদেরকে আমি পাবো। সো দ্যাট কাস্টমার কি থেকে আমি সেলস ডাটা থেকে আমি কাস্টমার কিটাকে আমি এই জায়গায় নিয়ে আসলে আমি পাবো। ইভেন আমি এখানে এখানে যদি থাকে যে এই কাস্টমার কি তো আমার অনেক থাকতে পারে, যেমন জয়, ওইখানে কি আমি পেন টুলে কি দেখাইছি, সে দুইবার কিনছে, তাই না? বাট একে আমি একজন হিসেবে কিভাবে দেখাবো, এটা হলো যে এখানে ডেক্স দিয়ে আমরা করতে পারি। এটাকে করতে গেলে আমরা কি করব, আমি এসকিউএল কোয়েরি দেখাইছি, ডিস্টিং কাউন্ট দেখাইছি, তাই না? এখানে আমরা ডিস্টিং কাউন্ট ইউজ করতে পারবো। ডিস্টিং কাউন্ট আমি ডিস্টিং ইউজ করতে পারতাম, আমি ডিস্টিং কাউন্ট ইউজ করতেছি কিনা, কারণ কি আমি কাস্টমার কতজন আছে এটাকে কাউন্ট করতেছি, আমি শুধুমাত্র সাম বা অন্য কোনো অপারেশন করতেছি না। যদি অন্য কোনো সাম টাম ওই ধরনের কোনো অপারেশন করতাম, তখন আমাকে কি ইউজ করতে, আমি ডিরেক্টলি শুধুমাত্র ডিস্টিংটা ইউজ করলে হইতো। ঠিক আছে, আমি ডিস্টিং কাউন্ট দিয়ে আমি সেলস ডাটা ইউজ করতেছি, সেলস ডাটার ভিতরে কাস্টমার কিটাকে নিলাম, নিয়ে আমি এটাকে এন্টার দিয়ে দিলাম, সে কাজ করতেছে। টোটাল কাস্টমার চলে আসলো, আমার টোটাল কাস্টমার। আমি যদি এটাকে কল দিয়ে দেখবেন, দাঁড়ান, আমি জাস্ট দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এখানে টোটাল কাস্টমারটাকে নিয়ে আসলে কিরকম হবে আমরা একটু দেখি। 17কে মানে 17,000 আমার টোটাল কাস্টমার, যারা হলো যে অ্যাক্টিভলি আমার এখানে কিনে। বাট আমি যদি কাস্টমার লুকআপে গিয়ে যদি আমি কাস্টমার কিটাকে যদি নিয়ে আসি, দেখবেন এখানে আরো বেশিও থাকতে পারে। আমার কাস্টমার কিটা এই জায়গায় কাউন্ট হবে। ঠিক আছে, ডোন্ট সামারাইজ জায়গায়, এই জায়গায় কি হবে, কাউন্ট দিব, কাউন্ট দিব এই জায়গায়।
যেমন দেখেন এখানে 18,000 18.15K, তার মানে কি আমার কাছ থেকে কিনতেছে কতজন, আমার কাছ থেকে কিনতেছে 17,000 লোক। বাট আমার এখানে আমার এই দোকানে রেগুলার ভাবে যে কাস্টমারদের রেজিস্ট্রেশন করা আছে তারা হলো যে 18,000 সামথিং। ঠিক আছে, এটাই হলো যে পার্থক্য, আমি কি জন্য সেলস ডাটা থেকে নিয়েছি। ঠিক আছে, তারপরে আমরা ধরেন যে আহ পার্থক্য তো গেল, আমরা এগুলো ধরেন যে ডিলিট করে দিই এটা। ঠিক আছে, এটাও ডিলিট করে দিই। আপাতত আমরা এখনই কোনো একটা ভিজুয়ালাইজেশনে যাচ্ছি না। আমাদের যত ধরনের কোয়েরি মেজারমেন্ট লাগতে পারে, প্রয়োজন পড়তে পারে, আমরা জাস্ট চেষ্টা করব। আর যেগুলো মনে পড়বে না এগুলো আমরা ওই গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন করার পরে আমাদের যখনই প্রয়োজন পড়বে ও প্রয়োজন বোধে আমরা ওই ডেস্ক মেজারমেন্ট গুলো আমরা কি করব, ক্রিয়েট করতে থাকবো একটা একটা করে। ঠিক আছে, একটা গেলে টোটাল কাস্টমার কি থাকতে পারে, টোটাল কাস্টমার থাকতে পারে, টোটাল অর্ডার থাকতে পারে। ঠিক আছে, টোটাল অর্ডার একটা হলো যে নাম্বার অফ অর্ডার, আর একটা হলো যে কি টোটাল অর্ডার। টোটাল অর্ডারটা আমরা আহ, ঠিক এইভাবে আমরা নিব, বাট এটাও ডিস্টিং কাউন্ট ভাবে নিব। আমাদের যখন এখানে পুরো প্রজেক্টটা দাঁড় হয়ে যাবে, এখানে যত ধরনের ডেস্কের মেজারমেন্ট গুলো করছে এটার একটা নোটপ্যাডে আমি এটাকে সুন্দরভাবে ক্রিয়েট করে আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, অনেকে মনে করতে পারেন ভাই আমার তো এগুলো মনে নাই, বা এগুলো কিভাবে আমরা মনে রাখবো। মনে রাখার দরকার নাই, আপনারা জাস্ট বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে মনে রাখার কিছুই নাই। তো আমরা এখানে টোটাল অর্ডারসটা দিচ্ছি, ডিস্টিং কাউন্ট। ঠিক আছে, ডিস্টিং কাউন্ট। আমি এখানে সেলস ডাটা থেকে অর্ডার নাম্বারটা নিয়ে আসতে পারি, সেলস ডাটা থেকে অর্ডার নাম্বার। তারপরে কি থাকতে পারে, টোটাল রিটার্নস ডাটা থাকতে পারে, যে আমার কি ধরনের রিটার্নস হয়েছে। এটা হয়ে যাক, তারপর আমরা চেক করি যে রিটার্ন কোয়ান্টিটি থেকে আমি ডিরেক্টলি ইয়ে করতে পারি টোটাল রিটার্নস। আচ্ছা, আবার অনেকে কোয়েশ্চেন করতে পারে যে ভাই আমি তো ডিরেক্টলি এখান থেকে রিটার্নস কোয়ান্টিটিটা ডিরেক্টলি এখান থেকে নিয়ে আসতে পারতাম, তাহলে আমাকে আলাদাভাবে মেজারমেন্ট করার কি দরকার? ওই যে কিছুক্ষণ আগে আমি যেমন কাস্টমার লুকআপ থেকে ডিরেক্টলি কাস্টমার কিটাকে নিয়ে এসে 18,000 সামথিং দেখাইছি না, যে এই কাস্টমার লুকআপে আমার অ্যাকচুয়ালি কাস্টমার কতজন আছে আর কতজন বিক্রি হচ্ছে পার্থক্যটা দেখাইছি। তো একটা একটা আমি মেজারমেন্ট ভাবে নিয়ে আসলাম গ্রাফটা, মেজারমেন্ট থেকে আমি আরেকটা ডিরেক্টলি নিয়ে আসলাম। আমি কিভাবে পারলাম? আমি চাইলে কি মেজারমেন্ট ছাড়াও তো করতে পারতাম, তাই না? মেজারমেন্টটা আমি লিখতেছি এই কারণে, কারণ আমরা যখন অ্যাডভান্স কিছু ডেস্ক কোয়েরি করতে যাব তখন আমাদের এই মেজারমেন্ট গুলো লাগবে, টোটাল কাস্টমার, টোটাল অর্ডারস, বা টোটাল রিটার্নস, টোটাল রিটার্নস রেট, এই টাইপের জিনিসগুলো লাগবে। সো দ্যাট আমাকে আলটিমেটলি মেজারমেন্টটা আমাকে ক্রিয়েট করতেই হবে। তো সেজন্য আমি আগে থেকে ওই জিনিসগুলো প্রিপেয়ার করে রাখতেছি অ্যাডভান্স কাজগুলো করার জন্য। ঠিক আছে, তো আমি এখানে গেলাম, নিউ মেজারে আসলাম, টোটাল রিটার্নসে রিটার্ন কোয়ান্টিটিটা দিয়ে আমরা রিটার্ন করব, তাই না? টোটাল ওকে, টোটাল রিটার্নসে আমি দেখেন যে আমার কি আছে, রিটার্ন কোয়ান্টিটি। তার মানে কি রিটার্ন কোয়ান্টিটি আমার 20, 30, 40 থাকতে পারে, বাট এটাকে যখন আমি সাম করব বা এটাকে যখন কাউন্ট করব তখন কিন্তু আমার অ্যাকচুয়াল ভ্যালুটা আসবে না। আমাকে কি করতে হবে, নাম্বার অফ রো কাউন্ট করতে হবে, তাই না? টোটাল রিটার্নস এর ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট, যেহেতু আমাকে নাম্বার অফ রো কাউন্ট করতে হবে, এই আমি ডিরেক্টলি ওই টেবিলটাকে কল দিতে পারবো। ঠিক আছে, কাউন্ট রোজ ক্ষেত্রে কাউন্ট রোজ আমি এই জায়গায় দিলাম ডিরেক্টলি। কারণ কি রিটার্ন কোয়ান্টিটিটাকে যদি আমি রিটার্নস ডাটা ব্র্যাকেটের ভিতরে যখন রিটার্ন কোয়ান্টিটি দিতাম তখন এটা একটা অসুবিধা হয়ে যেত। তখন কি কোয়ান্টিটির ভিতরে এই রো এর ভিতরে যে নাম্বার গুলো লেখা আছে, ধরেন যে 10টা রিটার্ন হচ্ছে, 20টা রিটার্ন হচ্ছে, এগুলোকে সবগুলোকে সে যোগ করে কাউন্ট করে দিত। তো এটা কি আমার অ্যাকচুয়ালি যে ভ্যালুটা ওই ভ্যালুটা আসতো না। ঠিক আছে,
তো রিটার্নের ক্ষেত্রে আমি ডিরেক্টলি টেবিলটাকে কল দিতে পারি, কারণ রিটার্ন টেবিলের ভিতরে কি থাকবে, যতবার রিটার্ন হয়েছে ততবারই তো কাউন্ট থাকবে না, এই জিনিসটা আর কি। এই যে রিটার্ন ডাটা, আমি একটু চেক করে দেখি যদি আমার কোনো একটা মেজারমেন্ট যদি ভুল থাকে তাহলে কিন্তু আমার এখানে কোনো ডাটা দেখাবে না, ঠিক আছে। আমার এখানে ডাটা দেখাচ্ছে মানে আমার এটা ঠিক আছে। এটা আছে এখন ধরেন যে আমরা একটু একটু অ্যাডভান্সের দিকে যাই, যে টোটাল রেভিনিউ যদি আমরা জানতে চাই, ঠিক আছে, টোটাল রেভিনিউ এর ইয়া কি, কি বলে যে এই রেভিনিউ এর সূত্র কি, আমি যখন রেভিনিউ দেখতে চাই তাহলে এটা কি, আমার কোয়ান্টিটির সাথে প্রাইজের গুণ করলেই তো আমার রেভিনিউটা বের হবে, তাই না। আমার টোটাল রেভিনিউ প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রোডাক্টের প্রাইস এবং কত কোয়ান্টিটি যদি আমি ইয়া করি, গুণ করি, আর এটাই তো আমার ইয়া। যদিও আমার এখানে এটা বিভিন্ন ক্ষেত্রে এটা আলাদা হয়ে থাকে, যেমন টোটাল রেভিনিউ অন্যরকম হতে পারে, যেমন এরকম হতে পারে যে কোয়ান্টিটি ইনটু প্রোডাক্ট প্রাইস মাইনাস অ্যাকচুয়াল, ঠিক আছে। অনেক জায়গায় একটা টেবিল থাকে যে অ্যাকচুয়াল প্রোডাক্ট প্রাইস আর আমরা কাস্টমারদের কাছে কত টাকা বিক্রি করতেছি এটা একটা প্রোডাক্ট প্রাইস, ঠিক আছে। দুইটা কলাম থাকতে পারে। তো দুইটা কলাম যখন থাকবে তখন প্রফিটের বা রেভিনিউ এর কাজটা কি থাকবে, কোয়ান্টিটি ইনটু প্রোডাক্ট প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস, তখন এটা হবে প্রফিট। আর রেভিনিউর ক্ষেত্রে কি হবে, আমি যাই বিক্রি করে যাই কোয়ান্টিটি ওয়াইজ বিক্রি করে এটাই রেভিনিউ, ঠিক আছে। তো অর্ডার কোয়ান্টিটি ইনটু প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্টের যে প্রাইসটা ওইটা গুণ করলে যা হবে এটা আমার রেভিনিউ, ঠিক আছে। আমি যা বিক্রি করবো এটাই তো রেভিনিউ, তাই না। তো এগুলো আমি মেজারমেন্টটা ক্রিয়েট করতেছি, নিউ মেজারমেন্ট দিচ্ছি, টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ আমি সাম করব, কারণ আমি শুধুমাত্র একটা রো এর ক্ষেত্রে বলছি। একটা রোতে যদি আমি রেভিনিউ বের করতে চাই তাহলে কি অর্ডার কোয়ান্টিটি ইনটু প্রোডাক্ট প্রাইস কে গুণ করলে আমার ওই স্পেসিফিক ওই রো এর রেভিনিউ বের হবে। বাট আমি টোটাল ওই টেবিলে যতগুলো রো আছে সবগুলোকে করতে যাচ্ছি, সেজন্য আমাকে কি ইউজ করতে হবে, সাম ইউজ করতে হবে, সবগুলোকে যেন সে যোগ করে, ঠিক আছে। আর এক্স হলো সাম এক্স ইউজ করতেছি। আর এই জায়গায় আমি সেলস ডাটা, আমি কোন টেবিলের থেকে আমি অ্যাকচুয়ালি অপারেশনটা করতে চাচ্ছি। যখন আমরা কোন একটা স্পেসিফিক ইয়ে করতে চাই তখন হলো যে টেবিলটা কোন টেবিল থেকে আমি অ্যাকচুয়ালি ডাটাটা নিয়ে আসতেছি এটা একটা ম্যাটার করে, ঠিক আছে। আমি সেলস ডাটাকে আগে কল দিলাম, সেলস ডাটা থেকে আমি অ্যাকচুয়ালি কোনটা নিতে চাচ্ছি, অর্ডার কোয়ান্টিটিটা নিতে চাচ্ছি। আমাকে আবার কি লিখতে হবে, সেলস ডাটা কমা দিয়ে সেলস ডাটা এই যে অর্ডার কোয়ান্টিটিতে আসলো। আমি যদি এখানে অন্য টেবিল দিতাম তাহলে এখানে অন্য টেবিলের সাজেশন দিত, ঠিক আছে। সেজন্য তো আমার এখন এটা শেষ। এখন শিফট এন্টার, আমি এন্টার দিলাম, ঠিক আছে। আমি এখানে দিলাম যে রিলেটেড। এখন হলো যে আমার সেলস ডাটা থেকে এটা নিলাম, ওই অপারেশনটা থেকে আরেকটা টেবিলের সাথে যদি আমি কানেকশন করতে চাই, আরেকটা টেবিলে, কারণ প্রোডাক্ট প্রাইসটা কই থাকে, প্রোডাক্ট লুকআপে থাকবে, তাই না। প্রোডাক্ট লুকআপে থাকবে, এই জায়গায় থাকবে, কারণ এটা বিল্ড হয়নি। আমি প্রোডাক্ট লুকআপে যাব, প্রোডাক্ট লুকআপে কি থাকবে, প্রোডাক্ট প্রাইস থাকবে, তাই না। তো আমি এই জায়গায় কি দিব, রিলেটেড দিব, রিলেটেড আমি এই জায়গায় প্রোডাক্ট লুকআপ লুকআপের আমি কোনটা নিব, প্রোডাক্ট প্রাইসটা নিব। এখানে একটা ব্র্যাকেট দিয়ে এটার কাজ শেষ, এই ব্র্যাকেটটা কিন্তু শেষ হয় নাই, তো এই ব্র্যাকেটটাকে আমি এই জায়গায় দিলাম, ঠিক আছে।
শিফট এন্টার। ওকে, আমাদের এটা কাজ শেষ। আমাদের এটার কাজ শেষ। দেখেন যে টোটাল রেভিনিউ আমরা কি কি পাইছি, মেজারমেন্ট ডিরেক্টলি আমরা যদি মেজারমেন্ট থেকে নিয়ে আসি, যেমন ধরেন যে টোটাল কাস্টমারটাকে নিয়ে আসলাম, টোটাল কাস্টমার পেলাম আমরা 17K, টোটাল অর্ডারস পেলাম এত। আমরা এগুলো ডিজাইন আরো সুন্দরভাবে ডিজাইন করব, ঠিক আছে? ডিজাইন নিয়ে এখনই চিন্তা করবেন না, ঠিক আছে? আগে আমরা আমাদের মেজারমেন্ট গুলো সব ঠিক আছে কিনা আমরা এই জিনিসগুলো চেক করতেছি, ঠিক আছে? মেজারমেন্ট আরো সুন্দরভাবে আমরা বিউটিফুল ভাবে আমরা এই জিনিসটা ইয়ে করবো। টোটাল রেভিনিউ আমাদের 24, আমাদের টোটাল এত বিক্রি হয়েছে আর কি, টোটাল রেভিনিউ এত হয়েছে। তো এই আর কি আমাদের অবস্থা। তো আমরা আজকে টোটাল আমরা 4টা কোয়েরি দেখছি। আমরা আজকে এই পর্যন্তই রাখবো, 4টা কোয়েরি আর 4টা ডেক্স কোয়েরি করছে আর কি। হ্যাঁ, আর কি করা যেতে পারে, টোটাল কস্টটাও দেখতে পারি। টোটাল কস্ট আমাদের অ্যাকচুয়ালি প্রোডাক্ট কি বলে যে আমাদের প্রোডাক্ট গুলো আমরা টোটাল কস্টটা হলো যে এরকম যে আমার কোয়ান্টিটি ওয়াইজ আমার টোটাল যে কস্টটা গেছে, আমার যে প্রোডাক্টটা তৈরি করতে যে কস্টটা গেছে ওই কস্টটা। কারণ আমার এখানে কি প্রোডাক্ট লুকআপে দেখেন একটা সেলস ডাটায় দেখেন যে প্রোডাক্ট লুকআপে আমি দেখছিলাম মনে প্রোডাক্ট কস্ট নামে একটা এই যে প্রোডাক্ট কস্ট আছে, ঠিক আছে? আমি চাইলে আমি লাস্ট এটাকে ক্রিয়েট করি আর কি। হ্যাঁ, এটাকে ক্রিয়েট করি, নিউ মেজারমেন্টে যাই, টোটাল কস্টটাকে করে আমরা শেষ করে দিব, ঠিক আছে? টোটাল কস্ট এন্ড টোটাল রেভিনিউ বোথ আর দি সেম ফাংশন বা সেম মেথডে আমরা কাজগুলো করব, ঠিক আছে? টোটাল কস্ট ইকুয়াল টু সাম এক্স। সাম এক্স এর ভিতরে আমি কি দিলাম, সেলস ডাটা থেকে আমি কোয়ান্টিটিটা নিয়ে আসতে চাচ্ছি, সেজন্য সেলস ডাটাকে দিলাম, কমা দিয়ে সেলস ডাটা কোনটাকে নিয়ে আসতে চাচ্ছি, কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি ইনটু, আমি একসাথে লিখতেছি, হ্যাঁ, ইনটু কোনটা হবে, প্রোডাক্ট লুকআপই তো না, রিলেটেড হবে, ডিরেক্টলি আসবে না। যেমন দেখেন যে ডিরেক্টলি আসতেছে না, ঠিক আছে? আমাকে কি দিতে হবে, রিলেটেড দিতে হবে, রিলেটেড প্রোডাক্ট লুকআপ। প্রোডাক্ট লুকআপ আমি চাইলে প্রোডাক্ট লুকআপ প্রোডাক্ট কস্ট, ঠিক আছে? প্রোডাক্ট কস্ট ব্র্যাকেট ব্র্যাকেট, ঠিক আছে? দেখেন প্রোডাক্ট লুকআপ আমার শেষ। খুবই সিম্পল বিষয়গুলো, হ্যাঁ? বুঝতে পারলে আপনারা এগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। প্রোডাক্ট কস্ট, এই যে প্রোডাক্ট কস্ট করতে আমার 14.46 মিলিয়ন গেছে, ঠিক আছে? আমার যতগুলো বিক্রি হয়েছে এগুলোর উপরে আর কি আমার কত কস্ট গেছে। এখন যদি আমি প্রফিটটা বের করতে চাই তাহলে কিভাবে বের করব, টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটা, এই টোটাল কস্ট থেকে এই টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটা যদি বিয়োগ দিই তাহলে আমার যা থাকবে এটাই তো আমার প্রফিট, না? সিম্পলি তো এই জিনিসটাই তো হওয়ার কথা, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তার মানে আমি যদি প্রফিটটা বের করি, আমি প্রফিটটা করে ফেলি, তাহলে প্রফিটটা কি হবে? এখন মেজারমেন্ট থেকে আমরা ক্যালকুলেশন করব, মেজারমেন্ট থেকে আমরা যোগ বিয়োগ গুলো করবো। এতক্ষণ পর্যন্ত টেবিল থেকে নিচ্ছি আমরা ডাটাগুলো, তাই না? আমরা এখন টোটাল প্রফিট লিখি, টোটাল প্রফিট, টোটাল প্রফিট লিখি যে টোটাল, এই যে টোটাল কই থেকে, টোটাল রেভিনিউ থেকে, তো টোটাল রেভিনিউ মাইনাস কি হবে, টোটাল কস্ট। এন্টার দিয়ে দিই, তাই না? এখন আমি টোটাল প্রফিটটাকে নিয়ে আসি এই জায়গায়, এই যে টোটাল প্রফিট আমার কত প্রফিট হয়েছে, তাহলে 10.46 মিলিয়ন টাকা আমার প্রফিট হয়েছে, ঠিক আছে?
তো এই আর কি অবস্থা। তো আজকে তাহলে আমরা এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ক্লাসে আমরা আরো অ্যাডভান্স কিছু কোয়েরি দেখব। আজকের এই পর্যন্তই রাখি তাহলে। কারো কোনো অসুবিধা না থাকলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। কারো কোনো ইয়ে আছে?